আমরা ইউআই টা শুরু করব আজকে। তো ইউআই এর আগ দিক দিয়ে আমাদের জাস্ট অল্প কিছু জিনিস বাদ আছে, আমরা দেখে নিই একটু। কন্টেন্ট অ্যাওয়ারটা কি? ধরেন আমি চাচ্ছি যে এখান থেকে এই জিনিসটাকে গায়েব করে দেবো, ব্যাকগ্রাউন্ডটা ঠিকই থাকবে। সেক্ষেত্রে আপনার যেটা করা যেতে পারে, সিলেকশন টুল নেবেন বা কুইক সিলেকশন নেন, কিংবা আপনি মার্কি টুল, এই মার্কি টুলটা কিন্তু সিলেকশন টুলের মতোই, আপনি সিলেক্ট করে রেক্ট্যাঙ্গেল আকারে সিলেক্ট করতে পারবেন, তারপরে ইলিপস করতে পারবেন, মানে সিলেকশন টুলের শর্টকাট ভার্সন, শেপ আকারে দেয়া, রো বানাতে পারবেন এভাবে, এই আর কি, আর কিছু না, লম্বা। সো এই মার্কি টুল দিয়ে আপনি করতে পারেন আপনার ইচ্ছা, ইলিপস যা ইচ্ছা আপনি এভাবে করতে পারেন, অথবা কুইক সিলেকশন দিয়েও করতে পারেন সিলেকশন। আপনি যদি চান পেন টুল দিয়েও করতে পারেন, অথবা ল্যাসো টুল, সিলেক্ট জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে এভাবে ঘুরাইলে ওইটুকু এরিয়া সিলেকশনের মধ্যে চলে আসবে। সো আপনি চাইলে ল্যাসো টুল ইউজ করতে পারেন, মার্কি টুল ইউজ করতে পারেন, এইখানের এই টুল কুইক সিলেকশন ইউজ করতে পারেন, আর এই ল্যাসো টুল ইউজ করতে পারেন। সো যে জায়গায় ফ্রি হ্যান্ডে কাজ থাকবে সেই জায়গায় আমি বলবো ল্যাসো টুল নিয়ে করা ইজি হয়, তাড়াতাড়ি হবে। জাস্ট সিলেক্ট করার পর ইমেজ যাবেন, সরি ইমেজে না, এডিটে যাবেন, ফিলে যাবেন, এডিট, ফিল, লেয়ারটা যেটুকু আপনি চাচ্ছেন যে মুছে ফেলে গায়েব করে দিতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড থেকে, সেইটুকু এরিয়া সিলেক্ট করবেন। যে কোনো ওয়েতে আপনি যেভাবে ইচ্ছে সিলেক্ট করতে পারেন। করার পর এডিট, ফিল, ফিলে আসার পর কন্টেন্ট অ্যাওয়্যার এখানে সিলেক্ট করে রাখবেন, কন্টেন্ট অ্যাওয়্যার দিবেন, আর নর্মাল 100% যা আছে এখানে সেটিংস এভাবেই রাখবেন, ওকে করবেন, ওকে করে ওকে একটু টাইম দিবেন, ও কি করে দেখেন, দেখবেন ও কিছু একটা করবে, দেখেন। সিলেকশনটাকে ডিসিলেক্ট করতে হলে আপনাকে কন্ট্রোল ডি দিতে হয়, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট হয়ে যাবে, দেখছেন ওই জায়গা থেকে ও অবজেক্টটাকে তুলে দিচ্ছে। আবার আপনি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এডিট, ফিল, শর্টকাট কি শিফট F5, অথবা শিফট ব্যাক স্পেস, শিফট ব্যাক স্পেস দিলেও একই কাজ করবে, শিফট F5 দিলেও একই কাজই করবে। কন্টেন্ট অ্যাওয়্যার দিয়ে ওকে দিবেন, ওই জায়গার কন্টেন্টটাকে রিমুভ করে ওই জায়গাটা অন্য আশেপাশের যে অবজেক্ট আছে বা ব্যাকগ্রাউন্ড আছে ওটা দিয়ে ফিল করে দিবে। এটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়্যারের কাজ। তো আপনারা অনেক সময় ছবিতে দেখেন যে পিছনে মানুষজন থাকে, এবং আপনার কোনো ছবি তুলতে গিয়ে দেখা যায় যে আপনার মানুষ দাঁড়ায় আছে বা এরকম কিছু অনেক সময় ছবির মধ্যে চলে আসে না চাইতে, সেগুলো মানুষগুলোকে আপনি এভাবে রিমুভ করতে পারবেন ইজিলি। সিলেক্ট করবেন, শিফট এফ ব্যাক স্পেস দিয়ে ওকে করবেন, ইন্টারপ্রেস করলে অটোমেটিক্যালি ওই জায়গাটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। শিফট F5 অথবা শিফট ব্যাক স্পেস, ঠিক আছে, শিফট F5 বা শিফট ব্যাক স্পেস। আচ্ছা দিছেন, আচ্ছা দেখবো না, এই যে পুরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখানে জাস্ট আপনার অবজেক্টটা দিয়ে ফিল করে দিছে আশেপাশের গুলা। সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়্যারের কাজ। আপনি এটা কন্টেন্ট অ্যাওয়্যার দিয়ে না করে আপনি কি দিয়ে করতে পারতেন বলেন তো? ক্লোন স্ট্যাম্প দিয়ে করতে পারতেন। কিভাবে? অল্টার প্রেস করে এখান থেকে অবজেক্ট নিয়ে আপনি এখানে কালার ফিল করতে পারতেন। অল্ট প্রেস করে এখান থেকে কপি করে নিয়ে কালার আশেপাশ থেকে নেবেন, তাহলে বেশি ম্যাচ করা পসিবল। এখান থেকে এভাবে মুছে ফেলবেন। অপাসিটি আমাদের কমানো আছে, 100% করে দিলাম। এই আশেপাশে এটা দিয়েও করা যায় আর কি, এটা দিয়েও টাইম কনজিউমিং, বাট এটা দিয়েও করা যায়। আপনার ইচ্ছা আপনি এখন কিভাবে করবেন, ইটস আপ টু ইউ। শর্টকাট ওয়ে হচ্ছে কন্টেন্ট অ্যাওয়্যার দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারেন এভাবে। ওই যে আরেক জায়গায় বার হয়ে গেছে মাথা, সমস্যা নাই। এটা আরো পারফেকশনে করা যায়, যত টাইম নিয়ে আপনি করবেন পারফেক্টলি হবে। অল্ট প্রেস করে কপি করে করতে পারেন, অথবা কন্টেন্ট অ্যাওয়্যার দিয়ে। বুঝতে পারছেন? এভাবে যদি ওখানে যে সাদা সাদা দেখতে পাচ্ছেন না, এটা আমি এই ব্রাইট কালার থেকে নিচে থেকে এরকম আসছে, আপনি চাইলে আশেপাশ থেকে নিয়েও এভাবে মিক্স করে দিতে পারেন।
অথবা আপনি যদি চান আরেকটা টুল এখানে ইউজ করতে পারেন, সেটা হচ্ছে প্যাচ টুল। সো একটা কাজ করার জন্য অনেকগুলো ওয়ে আছে, আপনি যেটা প্রিফার করেন, যেটা আপনার যখন ইচ্ছা হয় করেন। এখানে প্যাচ টুল আছে, প্যাচ টুল দিয়েও এটা করা যায়। ল্যাসো টুলের মতো করে নিয়ে এটাকে আমরা এখান থেকে নিলাম, ধরেন এভাবে টান দিবেন তাহলে হয়ে যাবে। আবার এই জায়গা সিলেক্ট করে প্যাচ টুল দিয়ে মিক্স করে দেন, এই সিলেক্ট করেন এবং মুভ করেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করেন এই যে। সো আপনি কন্টেন্ট ট্যাবের কাজ শুধুমাত্র শিফট F5 কিংবা শিফট ব্যাক স্পেস দিয়ে করতে পারেন, অন্য টুল ইউজ করেও করতে পারেন, ঠিক আছে। ল্যাসো দিয়ে কি দুইটা একসাথে রিমুভ করা যাবে? না, ল্যাসো দিয়ে তো সিলেক্ট করবে, রিমুভ করার কিছু নাই। ল্যাসো টুল দিয়ে তো আপনি দুইটা কেন একসাথে 10টা সিলেক্ট করতে পারবেন। ল্যাসো টুল দিয়ে তো আপনি এভাবে যে কোনো অবজেক্ট ইচ্ছা করলে সিলেক্ট করতে পারবেন, ফ্রি ট্রান্সফর্ম, বুঝতে পারছেন? এভাবে বুঝা গেছে এটা কন্টেন্ট ট্যাবের। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা যেটা দেখতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার্স গুলা। এই মানুষটাকে আমরা সিলেক্ট করি, ওপেন করি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার হচ্ছে এই অপশনস গুলো, অ্যাডজাস্টমেন্টস। আপনারা ফটোগ্রাফি করেন, এখানে কেউ আছেন ফটোগ্রাফি করেন? প্রফেশনাল ফটোগ্রাফার কিংবা ফটোগ্রাফি সম্পর্কে জানেন কেউ আছেন? ওকে, সো আপনার জন্য এটা অনেক বেনিফিট হবে নরমালি, এবং আপনার বুঝতেও ইজি হবে যারা ফটোগ্রাফি করেন বা ফটোগ্রাফি সম্পর্কে জানেন। এখানটায় বেসিক ফটোগ্রাফির আইডিয়াস গুলাই কাজে লাগে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে। এটা বের হবে কই থেকে? উইন্ডো থেকে অ্যাডজাস্টমেন্টস। আপনি যদি, আমার টিক চিহ্ন দিয়েছিল ওই জন্য ছিল, এখন নাই, চলে গেছে। আমি উইন্ডো থেকে অ্যাডজাস্টমেন্টে যাই, ক্লিক করলে আবার ওই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের অপশনগুলো আসবে। এখানে বেসিক আইডিয়াটা সেম, কালার, ব্রাইটনেস, সরি আপনার কালার এবং ডার্কনেস। আর একটা জিনিস সেটা হচ্ছে স্যাচুরেশন, আর একটা কন্ট্রাস্ট। অর্থাৎ ব্রাইটনেস, শ্যাডোজ, কন্ট্রাস্ট এবং স্যাচুরেশন, এই চারটা জিনিস মিলায় এই অপশনসগুলো অ্যাভেলেবেল করা আছে এখানে, ঠিক আছে। এখানে আপনার ব্রাইটনেস আছে, লেভেলস আছে, কার্ভস আছে, এক্সপোজার আছে, ভাইব্রেন্স আছে, ঠিক আছে। তারপরে আরো কয়েকটা অপশন আছে, আমি দেখাচ্ছি ধীরে ধীরে। হিউ স্যাচুরেশন আছে, এটা হিউ স্যাচুরেশন, কালার ব্যালেন্স, ব্ল্যাক এন্ড হোয়াইট, ফটো ফিল্টার, তারপরে চ্যানেল মিক্সার এন্ড ব্লা 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 এন্ড অল। এখানে থ্রেশহোল্ড, তারপরে আপনার পোস্টারাইজ, এগুলো হচ্ছে একটা এফেক্ট ফিল্টারের মতো কাজ করে। সো এই জায়গার বেসিক কাজটা এগুলোর কি, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ কি? অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ হচ্ছে আপনাদের অনেক সময় ছবি তুলতে গেলে দেখা যায় যে আমাদের চেহারা কালো হয়ে গেছে, কিংবা অতিরিক্ত রোদ থাকার কারণে আমাদের টোন, যে আমাদের নর্মাল ছবির টোন বা কালার যেটা, ওটা অনেক বেশি ভাইব্রেন্ট হয়ে গেছে, কিংবা লাইট না থাকার কারণে অনেক সময় ঝাপসা বা ফেডেড ছবি হয়েছে। এগুলো তো হয়, হয় না? এগুলো আমাদের যখন ক্যামেরা দিয়ে ছবি তুলি এগুলো কিন্তু হয়ে থাকে আমাদের সাথে, যে অনেক সময় ঝাপসা হয়ে যায়, মানে ঝাপসা না, অ্যাকচুয়ালি ধরেন কালারটা ঠিক মতো আসে নাই, আবার অনেক সময় অনেক শার্প কালার আসছে। সেই জিনিসগুলো আমাদের সাথে হরহামেশা হয়ে থাকে। ওই অ্যাডজাস্টমেন্টগুলো আপনি এখান থেকে ফিক্স করতে পারবেন ইজিলি। শুধু তাই না, এখান থেকে আপনি ছবির আপনার কি বলে কালার চেঞ্জ করতে পারবেন, ছবির মধ্যে এফেক্টস দিতে পারবেন, আপনি ছবির কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ব্লা 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 যা যা আছে সব এখান থেকে চেঞ্জ করতে পারবেন। বেসিক আইডিয়াটা সেম। এর মধ্যে কি কি আছে আবারও বলতেছি, এই অপশনসগুলোর মধ্যে ব্রাইটনেস আছে, কন্ট্রাস্ট আছে, সবগুলোর মধ্যেই কিন্তু ব্রাইটনেস আছে, কন্ট্রাস্ট আছে, তারপরে আপনার স্যাচুরেশন আছে, আর শ্যাডোজ আছে, ঠিক আছে। এই চারটা জিনিস সবগুলোর মধ্যে অ্যাভেলেবেল। এখন দেখেন, আমি এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিচের লেয়ারটা হাইড করে নিলাম, এবং উপরের লেয়ারটা আমার সিলেক্টেড। এবার আমি প্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে ব্রাইটনেস। আমি ব্রাইটনেসের উপর ক্লিক করলাম, আপনার সামনে একটা ব্রাইটনেস লেয়ার আসছে উইথ কি বলেন তো, এটা কি বলেন নাকি, হোয়াট ইজ দিস? এই সাদা বক্সটা এটা কি বোঝায়, এটা কি বলে?
লেয়ার মাস্ক, রাইট, এটা হচ্ছে লেয়ার মাস্ক। সো আপনার অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেসটা আসার সাথে সাথে লেয়ার মাস্ক আসছে, আপনি চাইলে লেয়ার মাস্কটা সিলেক্ট করে ডিলেট চাপ দিলেই চলে যাবে, সরি ডিলেট না, ডিসেবল লেয়ার মাস্ক বা ডিলেট লেয়ার মাস্ক দিলে ওটা চলে যাবে। শুধুমাত্র আপনার ব্রাইটনেসের অপশনসটা অ্যাভেলেবেল হবে। লেয়ার মাস্ক দিলে আপনি শুধুমাত্র নির্দিষ্ট একটা জায়গার উপর মুছে মুছে ব্রাইটনেসটাকে ফিক্স করতে পারেন আপনার ইচ্ছা। লেয়ার মাস্ক যেভাবে কাজ করে ওইভাবেই ব্রাইটনেসটা ওই সব জায়গায় এফেক্ট করবে। তা আমরা লেয়ার মাস্কটা অফ করে রাখলাম, চাইলে আপনি রাখতে পারেন, না চাইলে না রাখতে পারেন। ব্রাইটনেস বাড়ালে নর্মালি কি হবে, ব্রাইটনেস বাড়বে, ব্রাইটনেস কমবে, ঠিক আছে। এটা জিরো করে দেন, আপনার জিরো করে দিলে এবার আপনি কন্ট্রাস্টটাকে বাড়াতে পারবেন, কন্ট্রাস্টটা কমাতে পারবেন। বেসিক আইডিয়াগুলো কিন্তু এইটাই, ঠিক আছে। এখানকার পুরো সবগুলোর বেসিক আইডিয়া সেম। একটা ছবির মধ্যে এইভাবে চিন্তা করবেন যে একটা ছবির মধ্যে ব্রাইটনেস আর কন্ট্রাস্ট বাড়বে না কমবে, বাড়বে না কমবে, আবার ব্রাইটনেস বাড়বে না কমবে। তো এই জিনিসগুলো বেসিক আইডিয়াটা সেম। ব্রাইটনেসটা দেখছেন না, এখন আপনি এখানে যান লেভেলস, লেভেলসের মধ্যে কি কি থাকে, ব্ল্যাক থেকে হোয়াইটের মধ্যে, ঠিক আছে। ব্ল্যাক থেকে হোয়াইটের মধ্যে যতগুলা শেডস আছে, ব্ল্যাক টু হোয়াইটের যে শেড, এটাকে কি কালার বলে বলেন দেখি, বলতে পারেন নাকি? ব্ল্যাক থেকে সাদা পর্যন্ত কালারের যে শেড, এগুলাকে কি কালার বলা হয়? আরজিবি সিএমওয়াই কে এগুলা না, কিন্তু ব্ল্যাক থেকে সাদার যে শেড, এটাকে কি বলা হয়? গ্রেডিয়েন্ট না, গ্রেডিয়েন্ট না, বলেন দেখি। ব্ল্যাক মানে কালো থেকে সাদার যে শেড, ওগুলাকে কি বলে? লুমিনেন্স না, টিন্ট না। ব্ল্যাক থেকে সাদা কালারের যে মধ্যে যে শেডগুলো দেখতেছেন, এই যে কালো থেকে একটু গ্রে হইতে 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 সাদা, এটাকে কি কালার বলে বলো বলো দেখি? এটাকে বলা হচ্ছে আপনার গ্রেস্কেল কালার না, গ্রেস্কেল, গ্রেস্কেল। আপনারা এটা কখনো নোটিস করেন নাই, ইলাস্ট্রেটরে আপনাদের আইকনে কালার দিলে সাদা কালো হয়ে যেত, যেই কালারই দেন না কেন সাদা কালো হয়ে যেত। পরে গ্রে স্কেলটাকে আপনারা রিমুভ করে আরজিবি করতেন, কখনো করেন না এটা? সো এটাকে বলা হয় গ্রে স্কেল, অর্থাৎ সাদা থেকে কালোর, এটা কখনোই করেন নাই, তাহলে আপনাদের লাগ ভালো। অনেক সময় দেখবেন আইকনে কালার দিতে গেলে আপনার কালার অটোমেটিক্যালি এই যে আপনার দেখেন ইমেজেসে যাবেন, তারপর মোডে যাবেন, এখানে দেখবেন কালার মোড দেয়া আছে কিছু, আরজিবি সিএমওয়াই এগুলো কালার মোড, এর মধ্যে একটা আছে গ্রে স্কেল কালার। সো গ্রে স্কেল কালার করলে দিলে দেখেন কি করে, সাদা কালো করে দিয়ে দেখছেন। তার মানে এর মধ্যে শুধুমাত্র সাদা এবং কালোর শেড আছে, অন্য শেডগুলো নাই, এটাকে বলা হয় গ্রে স্কেল। সো এখানে গ্রে স্কেল কালারের যত শেডগুলো আছে আপনি এখান থেকে অ্যাভেলেবেল করতে পারবেন ছবির মধ্যে, আবার সেম ব্রাইটনেস সেম ডার্কনেস। এখন সাদাটাকে যত কালোর কাছে নিয়ে যাবেন ডার্ক হবে, কালোটাকে যত সাদার কাছে নিয়ে যাবেন সাদা হবে, একই জিনিস, কিন্তু ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে এখানে আপনি প্রত্যেকটাকে আলাদা আলাদা ম্যানিপুলেট করতে পারবেন, ঠিক আছে। আপনি এখানটায় সাদাটাকে খুব বেশি ম্যানিপুলেট করতে চাইলে ম্যানিপুলেট করতে পারবেন, আবার ব্ল্যাকটাকে যদি ম্যানিপুলেট করতে চান শুধুমাত্র এটাকেও ম্যানিপুলেট করতে পারবেন, শুধুমাত্র অ্যাজ লাইক গ্রেডিয়েন্টের মতো। কিন্তু আপনি যদি চান ব্রাইটনেসের যে অপশনসটা আমরা দেখলাম একটু আগে, ওইটাতে পারবেন না। এখানে কিন্তু নর্মালি ব্রাইটনেস এবং কন্ট্রাস্টটা কাজ করে। এটা হচ্ছে লেভেলস আর ব্রাইটনেসের ডিফারেন্স। কাজ কিন্তু সেম, ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট দেয়া দুটোরই কাজ। তারপর আসেন কার্ভস, কার্ভসের মধ্যে ওই যেই লাভ সেই কুদু, একই জিনিস। দেখেন, দেখছেন? কার্ভের মধ্যে আপনি যেটা বেনিফিট হয় কার্ভের, সেটা হচ্ছে আপনি এই বারটাকে বা এই লাইনটাকে ধরে আপনি আপনার ইচ্ছা মতো কার্ভ বা পয়েন্টে কালার বা গ্রেডিয়েন্ট বা কন্ট্রাস্ট আপনি দিতে পারবেন ছবির মধ্যে বা অবজেক্টের মধ্যে, যে কোনো অবজেক্ট বা ছবির মধ্যে আপনি নিজের ইচ্ছা মতো কন্ট্রাস্ট কিংবা কালার ফিক্স করে দিতে পারবেন। আপনাকে এই বারগুলো আর মুভ করা লাগবে না। আপনি চাইলে এগুলো মুভ করে এগুলো ডার্কনেস ফিক্স করতে পারেন, আপনি যেমনে চান এখানে শ্যাডোজগুলো ফিক্স করে আপনার শেডগুলা বুঝাতে হবে। লেয়ার মাস্ক লিঙ্ক করা, এটার মানে কি দেখি, এটার মানে কি তারা, তাহলে এটাকে আমার ব্রাইটনেসে করি, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। ব্রাইটনেস নিলাম, ব্রাইটনেস বাড়া দিলাম, ব্রাশ টুল নিলাম, লেয়ার মাস্ক সিলেক্ট করা, ব্রাশ টুল নিলাম,
কালো কালার নিয়ে। দেখছেন কি হচ্ছে, যে জায়গাটুকুতে কালো করে দিছি ওই জায়গাটায় ব্রাশ ব্রাইটনেসের এফেক্টটা কাজ করতেছে না, আবার যে জায়গাটুকু সাদা এরিয়া সেই জায়গায় ব্রাইটনেসটা কাজ করতেছে। তো আপনি চাইলে লেয়ার মাস্ক থেকে যেইটুক এরিয়ায় আপনার ব্রাইটনেস দেওয়ার দরকার শুধুমাত্র সেইটুক এরিয়ায় আপনার ইচ্ছা মতো ব্রাইটনেস দিতে পারবেন। যেমন আমি এখন পুরোটাই ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দিয়ে এখন ধরেন আমি চাচ্ছি শুধুমাত্র ওনার ফেসের উপর ব্রাইটনেসটা দিব। সো সাদা কালার করে নিলাম অ্যান্ড এখানে ব্রাইটনেস দিতে হবে। আপনার যেখানে ইচ্ছা এভাবে আপনি লেয়ার মাস্ক করে যেই জায়গায় জায়গায় আপনার ব্রাইটনেস দেওয়ার ইচ্ছা, ছবিগুলো ম্যানিপুলেট কিন্তু এভাবেই করে, দেখেন না জায়গায় জায়গায় থেকে থেকে রেকর্ডিং অন করা। সো জায়গায় জায়গায় থেকে থেকে দেখেন না যে হুট করে ব্রাইটনেসটা বেড়ে যায়, লাইট বা জ্বলতে থাকে বা একটা গ্লোয়িং এফেক্ট আসে, এইভাবেই করা কিন্তু ব্রাইটনেস দিয়ে এভাবেই করা, বুঝতে পারছেন, লেয়ার মাস্ক দিয়ে। যেখানে যেখানে লেয়ার মাস্ক পাবেন আপনি এভাবে ব্রাইটনেস নিজে থেকে ম্যানিপুলেট করে দিতে পারবেন ওই সব জায়গাতে। তারপরে আসেন এক্সপোজার। এক্সপোজার কে যেন বললেন আপনার ফটোগ্রাফি পারেন, এক্সপোজার তার জানার কথা। ফটোগ্রাফি পারেন কে যেন বললেন এখানে, দাঁড়ান একটু দেখি, সবাই তো জি লিখছে, এখন কে জায়গায় বলবো মনে নেই। যাই হোক, বলেন দেখি এক্সপোজার কি, কেউ বলতে পারেন নাকি? এক্সপোজারটা কি বলতে পারবেন কেউ? হোয়াট ইজ এক্সপোজার? কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা, ফটোগ্রাফি হোয়াইট সিলেক্ট করা মানে ব্রাইট করা আর ব্ল্যাক করা মানে ডার্ক করা না। লেয়ার মাস্ক তাহলে আপনি আপনি প্র্যাকটিস করছিলেন লেয়ার মাস্ক, লেয়ার মাস্কের কাজ ওইটা হোয়াইট করা ডার্ক করা লেয়ার মাস্কের কাজ না। লেয়ার মাস্কের কাজ হচ্ছে এই যে লেয়ার মাস্ক অপশনটা আমাদের নিচে থাকে, অ্যাড লেয়ার মাস্ক, ছবির মধ্যে লেয়ার মাস্ক অ্যাড করলাম, করে আমি ব্রাশ টুল দিয়ে কালো কালার দিয়ে যদি কালার করি ওটা গায়েব হইতে থাকবে, মুছতে থাকবে ব্রাশ ইরেজারের মতো। আবার যদি সাদা কালার দিয়ে আমি ব্রাশ করি তাহলে আবার আসতে থাকবে, দেখছেন? সো ব্রাইটনেস এর খেলা বেলায় কি হইছে, ব্রাইটনেস এফেক্টটা যে জায়গায় জায়গায় আমি হচ্ছে কালো কালার করছিলাম ওই জায়গাতে ব্রাইটনেস আপনি দেখতে পারতেছিলেন না, আর যে জায়গায় সাদা কালার করছিলাম ওই জায়গায় ব্রাইটনেস আপনি দেখতে পারতেছিলেন। এইটাই, এটা হচ্ছে লেয়ার মাস্কের, মানে লেয়ার মাস্কের কাজ সাদা কালো মানে মুছে ফেলা ইরেজারের মতো। আচ্ছা, এক্সপোজার যেটা বলতেছিলাম, এক্সপোজার হচ্ছে আপনার কোনো কিছুকে এক্সপোজ করা। ফটোগ্রাফি টোটালি বা মেইনলি ডিপেন্ড করে হচ্ছে আপনার লাইটের উপর। জিজ্ঞেস করে দেখবেন প্রফেশনাল ফটোগ্রাফারদের, ফটোগ্রাফির বেস বলেন এবং ফটোগ্রাফির মেইন ফোকাস এরিয়া বলেন এবং পাওয়ারের জায়গাটা সেটা হচ্ছে লাইট, লাইটের খেলাই হচ্ছে ফটোগ্রাফি। সো লাইটটা ডিপেন্ড করে লেন্সের উপর, লেন্সের উপর কতটুকু লাইট পড়তেছে কিংবা পড়তেছে না, ঠিক আছে? আপনার লেন্সটার উপর কতটুকু লাইট পড়বে বা পড়বে না এটার উপরে আপনার ছবি কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে? এখন দেখেন আপনার এক্সপোজার যেটার কাজ হচ্ছে, এক্সপোজারের কাজ কিন্তু ওই সেম ব্রাইটনেসের মতোই, দেখবেন দেখছেন সেম ব্রাইটনেসের মতোই ঘুরে ফিরে সব কিন্তু ওই একই জায়গাতেই আসে থাকে। কারণ কি বলেন দেখি? কারণ আপনি যতই বলেন না কেন সেটা হচ্ছে ফটোগ্রাফির মধ্যে ব্রাইটনেস, শ্যাডোজ, কন্ট্রাস্ট আর হচ্ছে স্যাচুরেশন, এই চারটা জিনিস ছাড়া আর কিছু নাই ছবির মধ্যে। ঘুরে ফিরে ওই ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এবং স্যাচুরেশনের মধ্যেই আপনার ঘুরে ফিরে আসতে হবে। সো এক্সপোজারটা মেইনলি যেটা হচ্ছে আপনি যখন লেন্স ডিএসএলআর লেন্সটা যখন আপনি ওপেন করবেন ডিএসএলআর এর দিকে তাকাবেন, লেন্সটা কিন্তু ছোট এবং বড় হয়, জুম ইন জুম আউট করবে। এটা কখনো নোটিস করছেন? ডিএসএলআর এর সামনে লেন্সটা ছোট হয় এবং বড় হয়, একটা ছোট একটা কভার থাকে যেটা ছোট এবং বড় হয়। সো ওইটার কাজ হচ্ছে আপনার লেন্সের উপর আলোর যে রশ্মিটা পড়ে ওই রশ্মিটার পার্সেন্টেজটা, ঠিক আছে, ওটাই হচ্ছে এক্সপোজার। আপনার লেন্সটাকে কতটুকু আলোর সামনে সে এক্সপোজ করতেছে, দ্যাট ইজ কল্ড এক্সপোজার। এখন লেন্সের উপর যদি বেশি আলো পড়ে তাহলে আপনার ছবি আসবে অনেক সাদা বা ব্রাইট কালারের ছবি আসবে, এবং লাইট যদি কম পড়ে
হ্যাঁ, লাইট কতটুকু ঢুকবে, কম পড়ে তাহলে আপনার ছবি আসবে ডার্ক। সো ওই এক্সপোজারটাই, ওই এফেক্টটাই, ওটা আপনি লেন্সে করতেছিলেন, এটা আপনি ফটোশপে নিজে থেকে ম্যানিপুলেট করতে পারবেন। বুঝা গেছে? সো এখানে আমি আবারও বলতেছি, এই সবগুলো জিনিসের মধ্যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন আর শ্যাডোজ ছাড়া কিচ্ছু নাই, ঘুরে ফিরে সব একই জিনিস, বাট এক একটা এক এক জায়গায় ইউজ হয়। এটা আপনাদের কি বলে, যখন আপনারা ছবিতে এডিট করতে থাকবেন বা ম্যানিপুলেট করতে থাকবেন তখন দেখবেন জায়গা ভেদে কোনো সময় দেখবেন আপনার লেভেলস দিয়ে ব্রাইটনেস বাড়তেছে, কোনো সময় দেখবেন লেভেলস যতই বাড়ান ব্রাইটনেস বাড়ে না। সেক্ষেত্রে আপনাকে হয়তো এক্সপোজার কিংবা কার্ভস ইউজ করতে হবে কিংবা ব্রাইটনেস ইউজ করতে হবে। তো এরকম সব জায়গায় সবকিছু কাজ করে না, কারণ আপনার যখন একটা ছবি ম্যানিপুলেট করবেন আপনার আরো অনেক লেয়ার থাকবে। এখানে তো আমি জাস্ট একটা একটা করে দেখাচ্ছি, বাট আপনার অনেক লেয়ার থাকবে, স্যাচুরেশন, ব্রাইটনেস, লুমিনেন্স, আপনার এক্সপোজার, লেভেলস, অনেক লেয়ার থাকবে। সো অনেক সময় দেখবেন এগুলা এক এক জায়গায় এক একটা কাজ করে। আপনারা এখন যতটুকু ফটোশপ বুঝছেন, যে কোনো একটা মকআপ ফাইল ওপেন করবেন, যে কোনো একটা মকআপ ফাইল ওপেন করে প্রত্যেকটা লেয়ার দেখবেন যে কোনটাতে কি করছে, বুঝছেন? তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রত্যেকটা লেয়ারের মধ্যে সবগুলো এরকম চোখ বন্ধ করে দেখবেন ভালো করে, ছবির মধ্যে এভাবে চোখ বন্ধ করে চালু করে দেখবেন যে কোনো এফেক্ট আনতেছে কি না, কোনো ডিফারেন্স আনতেছে কি না। প্রত্যেকটা মকআপের মধ্যে কিন্তু এইরকম বিভিন্ন ধরনের লাইটনেস, ব্রাইটনেসের জন্য এইসব এফেক্টস ইউজ করে বাড়ানো হয়, এবং এইসব এফেক্টসকেই আপনার মাল্টিপ্লাই, ব্লেন্ডিং মোড বিভিন্ন দিয়ে, দেখেন ব্লেন্ডিং মোড চেঞ্জ করতেই ওর উপর এফেক্ট করা শুরু করছে। হয়ে গেল একটা, একটু আগে দেখলাম না আপনার, এই যে নেগেটিভ ছবি, এরকম অনেক এফেক্টস আসলে আপনার বানানো যায় এরকম করে মাল্টিপ্লাই করে। আসলে ফটোশপের আসলে কোনো লিমিটেশন নাই, মজার বিষয় হচ্ছে এটা, ফটোশপের কোনো লিমিট নাই। আপনার এর মধ্যে হাজার হাজার কম্বিনেশন হবে, হাজার হাজার ইফেক্ট আপনি পাবেন, হাজার হাজার কম্বিনেশন মানে হাজার হাজার রেজাল্টস। এখন আপনাকে নিজে থেকে এক্সপেরিমেন্ট করে করে দেখতে হবে যখন যেটা দরকার, কখন কোনটা লাগবে আপনার কোনো গ্যারান্টি নেই। এই জন্য সবগুলোর ইউজ আপনাকে জেনে রাখতে হবে। কালার ব্যালেন্সের কাজ হচ্ছে আপনার ছবিতে, এই যে এটা ছবিতে যে কালার ব্যালেন্স আপনি দেখতেছেন, কালার ছবির মধ্যে কিন্তু সব ধরনের কালারই থাকে, RGB বলেন আর CMYK বলেন, সব কালারগুলাই থাকে এর মধ্যে কম বেশি। তো আপনি এই কালার ব্যালেন্স থেকে মিড টোনস আপনি চাইলে এখান থেকে ব্লু এবং রেড কোনটার অ্যামাউন্ট ছবির মধ্যে বাড়াইতে চান, কমাইতে চান, ভাইব্রেন্স আপনি চাইলে গ্রিন থেকে ম্যাজেন্টা, এভাবে কালার কম্বিনেশন থেকে আপনি ব্রাইটনেস গুলা বাড়াতে পারবেন। এর ফলে আপনার ছবির উপর একটা দেখেন এফেক্ট আসবে, ইয়েলো, আপনার ইয়েলো কালারের এফেক্ট আসবে, কারণ আমার ইয়েলোর ইয়াতে দেয়া বেশি। এরকম করে বিভিন্ন আপনার কখনো আপনারা রেট্রো বা ভিন্টেজ ডিজাইনের মধ্যে এসব ইয়েলো, তারপরে আপনার অরেঞ্জ, এসব এফেক্ট দেখতে পাওয়া যায়, বুঝছেন? সো এরকম। এই ছবি কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার না, এটা আমার পিক্সেল থেকে এটা আমি চেঞ্জ করি না তো ব্যাকগ্রাউন্ড এরকম। তো এরকম আপনার মিড টোনস আছে, হাইলাইটস আছে। হাইলাইটস বলতে এখানে পুরোটা ছবির উপর যে হাই এফেক্ট হাইলাইট গুলো, যেগুলো আপনার হাইলাইট বলতে কেমনে বুঝে আপনাদের, প্রত্যেকটা জিনিসের মধ্যে দুইটা জিনিস বা তিনটে জিনিস আপনার ইন কমন থাকে, একটা হচ্ছে লো, একটা মিড, একটা হাই। প্রত্যেকটা এফেক্টস এর মধ্যে একটা হাই সাইড থাকে, হাই টোন, যেই জায়গার ছবির কালার বলেন সেই কালারগুলো অনেক বেশি শার্প হয়, হাইলাইটস গুলো হাইলাইট হয় বেশি, অনেক বেশি শার্প হবে, ঠিক আছে? হাই টোনস অর্থাৎ যেগুলো কালারের মধ্যে আপনার ব্রাইটনেস বেশি, এই এফেক্টটা সেই ব্রাইটনেস বেশি এই পিক্সেলস এর মধ্যে এফেক্ট আনবে। যেটা মিড টোনসে যাবেন সেটা হচ্ছে আপনার মিড এফেক্ট, যেগুলো আপনার পিক্সেলসের মধ্যে ব্রাইটনেস মিডিয়াম, সেগুলোর উপরে মিড টোনের এফেক্ট আনে, আর এটা শ্যাডোর উপর এফেক্ট আনবে। শ্যাডো অর্থাৎ যেটাতে আপনার ডার্কনেসটা বেশি। না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তো দিবে না এটা। কেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা কি মনে হচ্ছে আপনাদের কাছে? আমার তো মনে হচ্ছে না। না, আমার মনে হয় না যেটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা।
যারা আপনারা কি দেখছেন নাকি এরকম ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি অন্য জায়গায়? যাই হোক, যেটা আপনাদের বললাম বিভিন্ন মকআপ আছে, মকআপ গুলোর মধ্যে দেখবেন এইসব এফেক্টস ইউজ করা থাকে। এখানে আরো অনেকগুলো এফেক্টস আছে, আপনারা একটা একটা করে ট্রাই করেন, বিকজ এখানে এক একটা দেখাইতে গেলে দিন শেষ হয়ে যাবে। এগুলো হচ্ছে আপনার টিমস, এখান থেকে আপনি ব্ল্যাক এফেক্ট, হোয়াইট, সাদা, কালো ছবির মধ্যে যে কোনো যা ইচ্ছা আপনি এখান থেকে চেঞ্জেস আনতে পারবেন। তো এগুলো এক একটা এফেক্ট এক এক জায়গায় এক এক রকম করে অ্যাডজাস্টমেন্ট ছবির মধ্যে। বেসিক আইডিয়াটা সেম, ব্রাইটনেস, শ্যাডোজ, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, এই সবগুলা ওইগুলাকেই ম্যানুপুলেট করে, ওর বাইরে কিছু ম্যানুপুলেট করে না। ঠিক আছে, এখন একটা জিনিস আপনাদের দেখাই, স্যাচুরেশন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমি আপনাদের দেখাই নাই। স্যাচুরেশনটার কাজ কি? স্যাচুরেশনটার কাজ হচ্ছে ছবির কালার পাল্টায় ফেলা। দেখছেন, ছবির কালার চেঞ্জ করে ফেলা। এখানেও আবার লাইটনেস দিচ্ছে, মানে ব্রাইটনেসটা, এটা দিয়ে আপনি হিউ চেঞ্জ করতে পারবেন, ছবির কালার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমি যদি ছবির কালার চেঞ্জ করতে পারি তাহলে আমি ওর টি শার্টের কালার বা সোয়েটারের কালারটা চেঞ্জ করতে পারবো না, বলেন তো? আচ্ছা, আমাকে একটা আইডিয়া দেন দেখি। আমি উনার সোয়েটারের কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, আমি এই ব্যাকগ্রাউন্ডের কালার ব্লুই রাখতে চাচ্ছি, কি করতে হবে বলেন? আমি শুধু সোয়েটারের কালারটা চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্লুই থাকবে, ব্লু। কি করতে পারি? ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করলে তো দিন শেষ হয়ে যাবে। আপনি কোনটা সিলেক্ট করবো ল্যাসো টুল দিয়ে? হাইলাইট? না, হাইলাইটের কাজ নেই। ভালো করে চিন্তা করেন, আমি শুধুমাত্র সোয়েটারটার কালার চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ডের করব না। সেক্ষেত্রে কি করব? লেয়ার মাস্ক করে, ক্লিপিং মাস্ক করে, মেবি না, এত কিছু করার না। কুইক সিলেকশন টুল দিয়ে। হ্যাঁ, কুইক সিলেকশন টুল দিয়ে কি সিলেক্ট করব বলেন? দেখেন, এটা ডিলিট করে দিলাম। আমি চেঞ্জ করতে চাচ্ছি শুধুমাত্র সোয়েটারের কালার। তো কুইক সিলেকশন টুল দিয়ে আমি জাস্ট সোয়েটারটাকে সিলেক্ট করব, মানে করলাম আর কি, শুধুমাত্র সোয়েটারটা। ওনার হাত নিব না। একটু জুম ইন করে নেন, এই যে বাইরে বের হয়ে আসছে, আমরা এইটুকু এরিয়াকে অল্টার চেপে ধরে মাইনাস করে দিলাম। এই পাশ থেকে একটু অ্যাড করেন, এদিক থেকে মাইনাস করেন। ওকে, এই সাইডে দেখেন কোথাও বাদ গেছে নাকি, না চলবে। তো এইভাবে আপনি ধরেন পুরো উনার রেড সোয়েটার যেটা, এটা সিলেক্ট করছেন। সিলেক্ট করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে হিউ স্যাচুরেশনের উপর ক্লিক করবেন। ওটা লেয়ার মাস্ক হয়ে গেছে, দেখছেন অটোমেটিক্যালি এই জায়গাটায়। তার মানে এখানে শুধুমাত্র সাদা এরিয়াটা কি, সাদা লেয়ার মাস্কের সাদা এরিয়াটা কি, লেয়ার মাস্কের সাদা এরিয়াটা কি হবে? সাদা এরিয়া তো ড্রেস। তার মানে কি আমি এখন চেঞ্জ করলে কি কালো জায়গাটার উপর চেঞ্জ হবে, না শুধু সাদা জায়গাটা চেঞ্জ হবে? কালার চেঞ্জ করা যাবে, হ্যাঁ, শুধুমাত্র সাদা এরিয়াটার উপর কালার চেঞ্জ হবে। তো এখন আপনি এটাকে চেঞ্জ করেন, দেখেন এই। আবার আপনি সিলেক্ট করে চাচ্ছেন আমি একটু একটু মানানসই কালার দিই ওনাকে, এটাকে একটু স্যাচুরেশন ডার্ক করে দিয়ে দেখি কি হয়। গ্রে চলে, ব্রাইটনেস এন্ড ডার্কনেস আপনি এটা দিয়ে ফিক্স করতে পারবেন। একটা মজার জিনিস দেখছেন, আমরা যেহেতু লেয়ারে ওনার বডিটা সিলেক্ট করছিলাম, তার মানে এখন এফেক্টটা কই হচ্ছে বলেন তো? শুধুমাত্র ওনার বডির উপরেই হচ্ছে, অন্য কিছুর উপর আর হচ্ছে না। এখন এখানটায় লেটস সে ধরেন আপনার এটাকে, আচ্ছা আমরা এটাকে কন্ট্রোল দিয়ে আরেকটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এখানে কি দেখানো যাবে আমি যেটা করতে চাচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা সিলেক্ট সাবজেক্ট করে দেখি কি করে।
সাবজেক্ট সিলেক্ট করার কি দেখি। আমি যেটা করতে চাচ্ছি ইজিলি ওটা কি দেখানো যায় নাকি এখানে দেখি। ও আচ্ছা, এটা তো করা লাগতো না, এতক্ষণ পর মাথায় আইডিয়াটা আসছে। এটা কি হ্যাং করলো? না করতেছে। আচ্ছা, সাবজেক্টটা সিলেক্ট করছে, গুড। কন্ট্রোল জে দিয়ে আমি কাট করে নিলাম, যা হয়েছে ওইটুকু। ওকে, সো আমার এখানে দুইটা লেয়ারে দুইটা মানুষ, রাইট? একটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, আরেকটার পিছনে ব্যাকগ্রাউন্ড নাই, তাই তো? এটা এরকম সাইডেই থাকে। আচ্ছা, সাইডে না রেখে আমরা অল্টার দিয়ে এটাকে একটা কপি করে নিয়ে ওনার পিছনে পাঠিয়ে দিলাম, তাহলে ওনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এবার ধরেন আমার এরকম একটা ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ড আছে, একটা ছবি নাই, মানে এখানে আমার লেয়ার কতগুলো আছে? অনেকগুলো আছে যদিও। এটা কি? এটা ডিলিট, এটা লাগবে না। এটা কি? অরিজিনাল ছবির ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে এই ছবির ব্যাকগ্রাউন্ড। এই দুটোকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল ই দিয়ে মার্জ করে একটা লেয়ার করে দিলাম। এটা একটা লেয়ার, আই ব্যাকগ্রাউন্ড নিউ একটা লেয়ার, আর এটা হচ্ছে লেয়ার মাস্কটা যেটাতে ছবি চেঞ্জ হয়েছে। তার মানে এখানে একটা ছবির লেয়ার যেটা আমার ব্যাকগ্রাউন্ডে আছে, এটা আমার যেটাকে কাটে বার করলাম আমি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, আর এটা হচ্ছে আমার লেয়ার মাস্ক কালার এফেক্টটা। এখন ফ্যাক্ট হচ্ছে, ধরেন আমি চাচ্ছি শুধুমাত্র এই যে ছবিটা যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, শুধু এই ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর আমি একটা ব্রাইটনেস কিংবা লেভেলস অ্যাড করব। সেক্ষেত্রে কি করব? আমি লেভেলসে ক্লিক করলাম এবং আমি যদি এখানে লেভেলস অ্যাড করি, দেখেন সব পুরাটার উপর এফেক্ট আনতেছে, দেখছেন? পুরাটার উপর এফেক্ট আনতেছে, পুরা ছবিটার উপর। কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি কি বলেন তো? আমি চাচ্ছি শুধুমাত্র এই যে বাম পাশের যে মানুষটা, এর উপর লেভেলসের এফেক্টটা আনবো। কি করতে হবে বলেন দেখি? বুঝছেন আমার কথা? শুধুমাত্র এই বাম পাশের মানুষটার উপর আমি এই যে লেভেলস আনছি, এই লেভেলসের এফেক্টটা দিব। কিন্তু এটা তো এখন পুরো ছবিটার উপর পড়তেছে। কি করতে হবে? বাকিগুলা হাইড করব? না, লাভ নাই। বাকিগুলা হাইড করলে করেন, হাইড করলাম এটা মানুষটাকে, এটার উপর লেভেলস দিলাম, ধরেন আমি এরকম করলাম, ডার্ক করলাম, আবার এই ছবিটাকে আনহাইড করলাম। দেখছেন এফেক্টের একই কাজ হয়েছে, পুরাটার উপরে দিছে। আমি শুধুমাত্র এই মানুষটার উপর চাচ্ছি। কি করতে হবে বলেন? আনলিঙ্ক না, কুইক সিলেকশন না। দেখেন এখানে একটা অপশন আছে, এটা কি আপনারা কখনো নোটিস করছেন বা দেখছেন? এই আইকনটা কখনো এর আগে দেখছেন? এটা কিসের আইকন বলেন দেখি? ক্লিপিং মাস্কের আইকন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ক্লিপিং মাস্কের আইকন। আচ্ছা, এখানটা আমার দেখেন লেয়ারটা আলাদা না? এই মানুষটা যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে লেয়ারটা আলাদা না? সো আমি চাচ্ছি শুধুমাত্র এই লেয়ারের উপর আমি এই লেভেলসটা দিব, ঠিক আছে? সেক্ষেত্রে আমি যেভাবে এটা করছি, সিলেক্ট করে আবার এটা লেভেলসে ক্লিক করে আমি দিতে মাস্ক করে, ওইভাবে দিতে পারেন। পুরা লেয়ার থেকে শুধুমাত্র এই মানুষটাকে সিলেক্ট করে আবার এভাবে দিতে পারেন, অথবা এটাকে জাস্ট আপনি ক্লিপিং মাস্ক করে দিতে পারেন। ক্লিপিং মাস্ক করে দিলেও এখন লেভেলসে আপনি কাজ করেন, দেখেন শুধুমাত্র ওইটার উপর এফেক্ট আনতেছে, দেখছেন? পাশের মানুষটাতে কোনো এফেক্ট আনতেছে না, দেখছেন? কারণ আমি এই লেয়ারের উপর ক্লিপিং মাস্ক করে দিছি। আবার যদি আমি ক্লিপিং মাস্কটাকে বাদ দিই, পুরাটার উপর এফেক্ট আনছে। আপনি চাইলে এভাবে শর্টকাটে ক্লিপিং মাস্ক করেও কাজ করতে পারেন, বারবার সিলেক্ট করে করা লাগবে না। বুঝা গেছে? কন্ট্রোল আর ক্লিক, কন্ট্রোল না তো অল্টার, অল্টার আর ক্লিক, নট কন্ট্রোল আর ক্লিক, অল্টার আর ক্লিক। বুঝেন নাই? আচ্ছা, যেমন ধরেন আমরা এনার কালারটা চেঞ্জ করলাম কিভাবে, ড্রেসের কালারটা চেঞ্জ করছি কিভাবে, ওনার সোয়েটারটা সিলেক্ট করছি,
এবং হিউ স্যাচুরেশনে ক্লিক করছি এবং আমরা কালার চেঞ্জ করে দিচ্ছি, রাইট? এখন আপনি চাইলে তো লেভেলস শুধুমাত্র এই মানুষটার উপর দিতে যাচ্ছেন, সো কুইক সিলেকশন দিয়ে আপনি কই গেল কুইক সিলেকশন, আমাদের কুইক সিলেকশন দিয়ে ওই লেয়ারটা সিলেক্ট করে ওই মানুষটাকে সিলেক্ট করে ওই একই প্রসেস আমরা রিপিট করতে পারি, রাইট? লেভেলস দিয়ে লেয়ার মাস্ক হয়ে গেছে, এবার দিলে এই কাজটা হচ্ছে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পর, অর্থাৎ যেটা আমরা একটু আগে করলাম ওই প্রসেসটা আবার রিপিট করলে এটা আসতেছে, তাই না? সো এটাকে আপনি এত প্যাচায় না করে, যদি আপনার এরকম লেয়ার আলাদা থাকে অবজেক্টের, ঠিক আছে, অবজেক্টের লেয়ার যদি এরকম আলাদা থাকে সেক্ষেত্রে জাস্ট লেভেলস বা যে কোনো অ্যাডজাস্টমেন্টস আপনি এখান থেকে নেন, যে কোনো, সে ভাইব্রেন্স নিলাম, অ্যাডজাস্টমেন্টের এই লেয়ারটা নিয়ে আমি জাস্ট শুধুমাত্র চাচ্ছি এই লেয়ারের উপর এটার এফেক্ট আনতে, শুধুমাত্র এই অ্যাডজাস্টমেন্টটা ঠিক তার নিচের লেয়ারের উপর যেন এফেক্ট আনে, বাকি অন্য কোনো লেয়ারে যেন এফেক্ট না আনে। সেক্ষেত্রে আমি নিচের লেয়ারের সাথে অল্টার চেপে ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন আমি এই অ্যাডজাস্টমেন্টে যা চেঞ্জেস করব শুধুমাত্র ক্লিপিং মাস্ক করা যে লেয়ারটা সেটার উপরেই ও এফেক্ট আনবে, ও আর কোনো এফেক্টের অন্য আর লেয়ারের উপর এফেক্ট আনবে না। এবার বুঝছেন? কে মেসেজ দিচ্ছে ভাই? কেন মেসেজ দিচ্ছিস? আমার ক্লাসের সময় বিরক্ত লাগে। বুঝা গেছে? স্মার্ট অবজেক্ট করে করা যাবে, এত প্যারা নিবেন কেন? সিম্পলি করবেন। ওই আন্ডো করে কিভাবে, ওই যে অল্টার চাপে ধরে ক্লিক দিবেন, আন্ডো হয়ে যাবে, আবার অল্টার চেপে ধরে ক্লিক করবেন, আবার ক্লিপিং মাস্ক হয়ে যাবে। আপনি যদি চান এটাকে রাইট ক্লিক করে এখানে দেখবেন রিলিজ ক্লিপিং মাস্ক আছে, এটাও করতে পারেন, আপনার ইচ্ছা। সো এখানে আরো অনেক অ্যাডজাস্টমেন্ট লেয়ার্স আছে, আপনারা দেখেন এক একটা এফেক্ট এক একভাবে কাজ করে এখানে। সো লেটস সি, একটা আমরা আরেকটা লাস্ট ট্রাই করি। থ্রেশহোল্ডটা দিয়ে দেখতে পারেন, থ্রেশহোল্ডে কি হয়, ডেঞ্জারাস একটা জিনিস বানাবে। নয়েজ বুঝেন? নয়েজ ছবির মধ্যে নয়েজ, আচ্ছা নয়েজ হচ্ছে ছবির মধ্যে কেমনে বোঝায় নয়েজ? যারা ফটোগ্রাফি, এই ফটোশপটা যারা ফটোগ্রাফি করে না এরা খুব বেনিফিটেড হয়। সো ফটোশপটা ওনাদের বুঝতে এবং কাজ করতে ইজি হয়। সো নয়েজ হচ্ছে কালো দাগ, না কালো দাগ, হ্যাঁ অ্যাকচুয়ালি কালো দাগ, বাট কেমনে বোঝায়? নয়েজ হচ্ছে আপনার ছবির মধ্যে স্মুথনেস থাকবে না, ঠিক আছে, ছবিটা স্মুথ হবে না, অনেক বেশি আবার শার্পও হবে না, একটু, হ্যাঁ কটুক ডিস্টার্ব, রাইট, এই যে এই জিনিসটা, থ্যাংক ইউ বলার জন্য, অন্ধকার ভাব এটাও বলা যেতে পারে, বাট এটা একদম এক্স্যাক্ট পারফেক্ট কথা, সেটা হচ্ছে ডিস্টর্টেড হবে, অর্থাৎ ফাটা ফাটা হবে কিন্তু ব্ল্যাক ব্ল্যাক ভাব থাকবে, এই দুইটাই মিলানো থাকবে, বুঝা গেছে? ওইটাকে বলে নয়েজ। একটা ছবির মধ্যে কতটুকু নয়েজ আছে, এই নয়েজগুলো নর্মালি যারা প্রফেশনাল ফটোগ্রাফার বা ভালো কোনো ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, আপনার বাতাসে যদি বিভিন্ন ময়লা থাকে সেটাও নয়েজ আকারে আসে, কিন্তু বিভিন্ন ধুলাবালির কণা পর্যন্ত নয়েজ আকারে আসে, এগুলাও কিন্তু রিডাক্স করতে হয় আপনার, এখানে অ্যাডজাস্টমেন্ট দিয়ে এগুলো রিডিউস করা যায়। ফিল্টারে যাবেন, ফিল্টারে যায় দেখতে পারবেন অনেক ধরনের এই যে নয়েজ দিয়াই আছে, আপনি চাইলে এখানে আছে, এখানে দেখাতে পারি নয়েজটাতে অ্যাকচুয়ালি কি হয়। ছবি লেয়ারটা সিলেক্ট করে ফিল্টারে গেলাম, ফিল্টারে যায় আমি এখান থেকে নয়েজ, ধরেন আপনার অ্যাড নয়েজ করলে দেখেন কি হয়। এখন বুঝছেন অ্যাকচুয়ালি নয়েজটা কি জিনিস? ওকে করলাম, জুম করেন, এই দেখেন এগুলো হচ্ছে নয়েজ, অর্থাৎ একটা ছবির মধ্যে ঝাপসা ঝাপসা ভাব আসবে, শ্যাডো আসবে, মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা ছবি থাকবে না, ঠিক আছে, ঝিরঝির ভাব, হ্যাঁ রাইট, এবং ব্ল্যাক ব্ল্যাক এফেক্ট থাকে একটা, মানে এরকম, এটাকে বলা হয় নয়েজ। সো এই থ্রেশহোল্ডের কাজ হচ্ছে এই নয়েজ ক্রিয়েট করা ছবির মধ্যে। এবং আপনারা হয়তো ভাববেন যে এগুলো আমরা কোথায় ইউজ করি, এগুলো কি আদৌ ইউজ হয় কিনা? এগুলো ডিরেক্টলি এইভাবে খুব কম ইউজ হয়, এইভাবে ডিরেক্টলি খুব কম ইউজ হয়, এগুলাকে আমরা এইভাবে মাল্টিপ্লাই বা এফেক্ট হিসেবে কাজে লাগে, মাল্টিপ্লাই কিংবা ওভারলে, অনেক সময় কালার ডজ করে গেল, কালার ডজ করে হারায় গেল, এই যে লিনিয়ার ডজ, কালার ডজ,
এভাবে আমরা ইউজ করে থাকি, বুঝতে পারছেন? অপোসিটি কমায় দিয়ে আমরা বিভিন্ন এফেক্ট হিসেবে আপনি এগুলো ইউজ করতে পারবেন। অনেক সময় আপনার কি বলে ওটাকে, কার্টুন এফেক্টের মধ্যে কিন্তু দেখেন এরকম এরকম নয়েজ দিয়ে বানানো হয়। সো আপনার এই যে অ্যাডজাস্টমেন্টস দিয়েই কার্টুন এফেক্ট গুলো কিন্তু করা হয় ফটোশপে, ঠিক আছে? নর্মালি আমরা যেটা ইলাস্ট্রেটরে কি করি, ট্রেস করে করি না, ওইটা তো ফটোশপেও হবে, কিন্তু আপনি যদি ইনশর্টে কাজ করতে চান এরকম বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট দিয়ে আপনি কার্টুন এফেক্ট বানাইতে পারবেন, বুঝে গেছে? সেগুলো হচ্ছে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ। এগুলো এখন আপনাকে আমি একটা একটা করে দেখাইলে সারা দিন শেষ হয়ে যাবে। সো আপনারা প্রত্যেকটার ইউজ করবেন, এবং প্রত্যেকটা ইউজের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং কাজে সব সময় লাগে যে জিনিসগুলো, সেটা হচ্ছে ব্রাইটনেস, লেভেলস, কার্ভস এবং হিউ স্যাচুরেশন। এই চারটা জিনিসের ইউজ আপনারা প্র্যাকটিস করেন, এই চারটা জিনিস আপনাদের নর্মাল ডে টু ডে লাইফে লাগবে। আর আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড বা ছবির কালার চেঞ্জ করতে হয় কিভাবে, আপনি পারবেন এবার যে কোনো ছবির কালার যদি আমি বলি চেঞ্জ করতে, ছবির কালার, বা আমি যদি বলি আপনার টি শার্টের কালার ছবি থেকে চেঞ্জ, বা গাড়ির কালার চেঞ্জ করতে হবে ছবিতে, পারবেন সবাই? ট্রাই করতে হবে, ট্রাই করলেই পারবেন। বেসিক আইডিয়াটা ফটোশপের খুব সিম্পল, ফটোশপে খুবই সিম্পল। বেসিক আইডিয়াটা কি জানেন ফটোশপের? আপনি যেটা এটাকে কাজ করতে চান ওইটাকে সিলেক্ট করবেন, বাস, দ্যাটস ইট। আমি যদি এই মাছটাকে নিয়ে কিছু একটা করতে চাই, মাছটাকে সিলেক্ট করতে হবে। এখন আপনি হিউ স্যাচুরেশন দিয়ে মাছটাকে চেঞ্জ করেন কালার, যেমন ইচ্ছা তেমন আপনি কালার বানানো। এই ফটোশপের বেসিক আইডিয়া এটাই, যে আপনাকে যে কোনো কিছু ম্যানিপুলেট করতে হলে সেটাকে সিলেক্ট করতে হবে। আর এখান থেকে আপনারা যেটা নিজেরা এফেক্টে ট্রাই করবেন, ফিল্টার, ছবির লেয়ার সিলেক্ট করবেন, ফিল্টারে যাবেন, এখানে দেখবেন 3D আছে, ব্লার আছে, ব্লার গ্যালারি, ডিস্টর্ট, কুশন, এগুলো হচ্ছে আমরা মোবাইলে অ্যান্ড্রয়েডে অনেক সময় ছবি নিজেদের এডিট করি না ছবি, ওখানে কিছু আপনার এফেক্ট হিসেবে লেখা থাকে, নোটিস করছেন কখনো? এফেক্টস, অনেক সময় কিছু কিছু বিল্ট ইন এফেক্ট দেওয়া থাকে, দেখছেন কখনো? ডিস্টর্ট, নয়েজ, এটা অলমোস্ট সেম ডিস্টর্টের মতোই কাজ করে। আচ্ছা দেখাচ্ছি, এগুলা হচ্ছে আপনার ওই এফেক্ট গুলা। শার্পেন অর্থাৎ আপনার ছবিটা কতটুকু শার্প হবে, এগুলা ট্রাই করেন, এগুলো আসলে দেখানোর কিছু নাই, এগুলা বাসায় ট্রাই করে দেখেন, একটা একটার মতো, এক একটা এক একটার মতো কাজ করে। ডিস্টর্টের মধ্যে আরো অনেক কিছু আছে, ট্রয়াল, রিপিল, এফেক্ট। আমরা ইলাস্ট্রেটরে যেরকম এফেক্ট পাইছিলাম ওইরকম এখানে অনেক এফেক্ট পাবেন, অনেক, প্রচুর। ওকে করেন, হয়ে গেল। ফিল্টার, ডিস্টর্ট, ডিস্টর্ট মনে আপনার আরো এফেক্ট আছে। লেটস রিপল দি, রিপলটা একটু মজার জিনিস। আমরা একটু কমায় নিয়ে আসি, 50%, 6%, ম্যাক্সিমাম করে দেন, তাহলে বুঝতে পারবেন যে ও কি করে। দেখেন, দেখছেন এরকম এক একটা এফেক্ট আনবে। এখন এই ফ্যাক্ট হচ্ছে ছবির মধ্যে কোথায় এই এফেক্টটা দিবেন আপনার উপর ডিপেন্ড করবে। আপনি এই এফেক্টটা কোথায় দিতে পারেন জানেন? কোনো গ্লাস রিলেটেড যদি কোনো কিছু ডিজাইন করেন না, কিংবা পানির মধ্যে বা গ্লাসের মধ্যে, তখন যদি আপনি রিপল এফেক্টটা দেন আপনার দেখে অনেকটা রিয়েলিস্টিক মনে হবে, গ্লাসটা মনে হবে যে রিয়েলিস্টিক, বা পানির মধ্যে একটা শেডস আসছে। এখন এটা তো আমি আপনাদেরকে বলতে পারবো না যে কোথায় কোন এফেক্ট ইউজ করবেন, এই জন্য আপনাদের জানতে হবে যে কোন এফেক্টে কিরকম রিয়্যাক্ট করে ছবি, বুঝে গেছে? একটা জিনিস দেখাই দিই, ব্লার, যেটা আমাদের ডিএসএলআর দিয়ে করে থাকে ম্যাক্সিমাম মানুষজন। আচ্ছা, আরেকটা জিনিস শিখাই দিই, আমি এবার সিলেক্ট করছি শুধু মানুষটাকে, রাইট? রাফলি সিলেক্ট করলাম খালি মানুষটাকে, যত রাফ করা যায়। জুম করে নেন,
কুইক সিলেকশন দিয়ে জাস্ট আমি মানুষটাকে সিলেক্ট করলাম যত রাফলি করা যায়। ওকে, এরকম ধরেন আপনি সিলেক্ট করছেন ওনাকে, করার পর আপনার এখন দরকার হচ্ছে ওনাকে ডিসিলেক্ট করে বাইরের এরিয়াটাকে হচ্ছে আপনার সিলেক্ট করা। অর্থাৎ আপনি এতক্ষণ মানুষটাকে সিলেক্ট করছেন, এখন আপনি চাচ্ছেন যে আপনি মানুষটাকে এডিট করবেন না, আপনি এডিট করবেন তার ব্যাকগ্রাউন্ডটাকে। ভুলে আপনি মানুষটাকে সিলেক্ট করে ফেলছেন, সেক্ষেত্রে আপনাকে কি এটাকে ডিসিলেক্ট করে আবার থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে, তাই না? মানে আপনি চাচ্ছেন নীল ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে, আপনি চাচ্ছেন না এই মানুষটাকে সিলেক্ট করতে, কিন্তু আপনি ভুলে মানুষটাকে সিলেক্ট করে ফেলছেন। এখন আপনি কি করবেন বলেন দেখি? হ্যাঁ, কন্ট্রোল শিফট আই, এটা হচ্ছে ইনভার্ট। ইনভার্টের কাজ হচ্ছে, দেখেন আপনার সিলেকশনটা কতটুকু, এখন শুধু মানুষটা, আমি এটাকে ইনভার্ট করব, মানে মানুষটাকে সিলেক্ট করা আছে, মানুষটাকে বাদ দিয়ে বাকিটুকু সিলেক্ট করব। সেক্ষেত্রে আপনি মানুষ যেটুকু সিলেক্ট করে রাখছেন ওইটাকে সিলেক্টেড থাকা অবস্থায় কন্ট্রোল শিফট আই প্রেস করলে ওই মানুষটা বাদ দিয়ে বাকিটুকু এরিয়া সিলেক্টেড হয়ে গেছে। দেখেন মানুষটা কিন্তু এখন আর সিলেক্টেড না, বাকি এরিয়াটুকু। কিভাবে বুঝবেন? কন্ট্রোল জে দিলে দেখেন, দেখছেন মানুষটা কেটে গেছে, ব্যাকগ্রাউন্ডটা আছে। সো যে কোনো সিলেকশন আপনি ভুল করে ফেললে, উল্টা করতে চাইলে, রিভার্ট করতে চাইলে, সেক্ষেত্রে আপনাকে ওটাকে কন্ট্রোল শিফট আই দিতে হবে। বুঝে গেছে? তো এইভাবে আপনারা ছবিগুলোর মধ্যে, লেয়ারের মধ্যে এই এফেক্টগুলো ইউজ করেন। ফিল্টার গেলে ফিল্টার গ্যালারির মধ্যে দেখবেন ব্লার গ্যালারি, ও আচ্ছা আপনার যেই জন্য দেখাতে চাইলাম, যেই জন্য ইনভার্ট করলাম ওইটাই তো দেখালাম না। সিলেকশনটাকে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্ট করলাম, হয়ে গেল। কন্ট্রোল শিফট লেয়ারটা সিলেক্ট করেন, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্ট করে নিলাম। ইনভার্ট করার পর ওই লেয়ারটা সিলেক্ট করে ফিল্টার থেকে ব্লারে গেলে দেখেন কি করবে, ব্লার কিংবা গসিয়ান ব্লার দিলাম, এত বেশি না, এত কম না, সামথিং লাইক দিস। আমরা এখন নরমালি এটা হচ্ছে দেখতে পাই আপনার ইয়াতে, এই এরকম আপনার প্রাইম লেন্সের ছবি এরকম হয়, আপনার ব্লার করা ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর এফেক্ট যেটা আমরা বলে থাকি, এইভাবে করা যায়। ঠিক আছে, সিলেক্ট করে জাস্ট ফিল্টার থেকে আপনি ব্লার দিয়ে দিবেন, তাইলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। সেগুলো দেখানোর কিছু নেই, আপনারা ট্রাই করেন। আর বেসিক আইডিয়াটা সেম, জাস্ট যেটাতে এডিট করতে চাবেন ওটা সিলেক্ট করবেন, বাস ওইটুকু এরিয়া সিলেক্ট করবেন। ভাই একটা ইমেজ ক্যানভাস সাইজ করার জন্য কপি করে এনে কিভাবে ম্যাচিং করব ভুলে গেছি। একটা ইমেজ ক্যানভাস সাইজ করার জন্য কপি করে এনে কিভাবে ম্যাচিং করবেন? ও ওই যে আমরা এক চারকোনা ছবিকে যে লম্বা করছিলাম ওইটা, এটাকেও করা যাবে। এইটা বাড়াইছি কিভাবে? ওইভাবেই। আচ্ছা, এটাকে আমরা তাড়াতাড়ি দেখিয়ে দিই। ধরেন আমরা এখান থেকে ক্রপ টুল নিয়ে আমরা জাস্ট ক্যানভাসটাকে বড় করে নিলাম, এতটুকু করে নিলাম। এখন আমার ছবি হচ্ছে চারকোনা, লম্বা করতে হবে। কি করতে হতে পারে বলেন তো? এটাকে অল্টার চেপে ধরে কপি করে নিয়ে গেলাম এই পাশে, নিয়ে যায় লেয়ারটাকে নিচে নামায় দিলাম। ওর হাত দেখা যাচ্ছে, আমি চাচ্ছি না হাত দেখা যেতে, আমি চাচ্ছি এতটুকু, এরকম। এবং উপরে লেয়ারটা সিলেক্ট করে লেয়ার মাস্ক করে দিলাম। লেয়ার মাস্ক করে ব্রাশ নিয়ে আমরা এটাকে ব্ল্যাক কালার দিয়ে একটু ব্রাশ করব। অপোসিটি কমায় নেন, দেখছেন ওই দাগটা ধীরে ধীরে মুছতেছে এবং একটার সাথে আরেকটা ম্যাচ করতেছে। হাত চলে আসছে এখানটা, একটুখানি আমরা হাতটাকে বাদ দিয়ে দিব, সাদা কালার দিয়ে পেইন্ট করবো এই জায়গাটা, তাহলে হাতটা চলে আসবে। দেখছেন অলমোস্ট ম্যাচ করে গেছে। ওকে, যেহেতু এবার আমাদের এইটুকু এরিয়া ডান, এবার এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে অল্ট চেপে ধরে কপি করে নিয়ে যান এবং পিছনে পাঠা দেন কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে। একটু বামে দেন,
দেখেন কত দূর পর্যন্ত যায়। এত দূর পর্যন্তই আমরা রাখতে পারি। এত দূর, এই যে একবারে হয়ে গেল এটা। এবার এই লেয়ারটা যেটা আমাদের দাগ ক্রিয়েট করতেছে, এই যে মাঝখানের এই দাগটা, সেই লেয়ারটা সিলেক্ট করে লেয়ার মাস্ক করবেন এবং ব্রাশ টুল দিয়ে এটাকে মুছে দিবেন। মানে স্মুথ করবেন এক কথা এই জায়গাটা, যেন দাগটা বোঝা না যায়। এই দেন সবগুলো লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল ই, এন্ড এটা আপনার একটা চারকোনা ব্যাকগ্রাউন্ড থেকে সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। টাইপ টুল দিয়ে আপনি এখানে যা মন চায় লেখেন। বুঝা গেছে? ওকে, এখন পর্যন্ত ফটোশপে যা যা দেখাইছি 2-3টা ক্লাসে, আপনাদের কোনো কোয়েশ্চেন? তাড়াতাড়ি বলেন। আমরা ইউআই তে যাব। ইউআই, এতক্ষণ ফটোশপের কিছু হয় না, ফটোশপের মজা তো এখন হবে। ফ্লায়ার আপনারা বানান কেন? গ্লিড বানানো, গ্লিড নিয়ে দেখা দিছি না ফটোশপে? গ্লিড এরিয়া নিয়ে তো দেখা দিছি, ফ্লায়ার বানানোর কিছু বানাবেন আপনারা। ফটোশপ হিজিবিজি লাগে, কিন্তু যখন আপনারা ফটো নিয়ে কাজ করবেন, ঠিক আছে? পিএস না এআই আছে মানে বুঝিনি, এটা বুঝি নাই। আর কি যেন বলতেছিলাম আপনাদেরকে, ও যখন আপনারা ফটো নিয়ে কাজ করবেন বা ফটো ম্যানিপুলেট করে কোনো ফ্লায়ার বানাবেন, বা কোনো ফ্লায়ারের মধ্যে যদি ছবির অ্যামাউন্ট বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা, আমি সাজেস্ট করব ফটোশপে কাজ করতে। তাহলে আপনারা তাড়াতাড়ি ম্যানিপুলেট করতে পারবেন এবং আপনার কাজ করতে ইজি হবে যদি ফটো রিলেটেড কাজ থাকে বেশি। কারণ বারবার ফটোশপ থেকে ফটো এডিট করে নিয়ে যায় এই ইলাস্ট্রেটরে বসায় কাজ করাটা প্যারাদায়ক হয়ে দাঁড়ায়। বাইফলগুলো আপনি সবই ইলাস্ট্রেটরে করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ফটোশপে আপনার যেটা করা লাগবে সেটা হচ্ছে ফটো রিলেটেড কাজে আপনাকে ফটোশপে আসতেই হবে। ফটো ইলাস্ট্রেটর আপনাকে হেল্প করতে পারবে না, ঠিক আছে? ইলাস্ট্রেটর থেকে বানায় ফটোশপে কনভার্ট করা যায় না। ইলাস্ট্রেটর থেকে বানায় ফটোশপে, ইলাস্ট্রেটর থেকে ফটোশপে হ্যাঁ করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে প্রত্যেকটা লেয়ারকে আলাদা আলাদাভাবে পিএসডি ফাইলে কনভার্ট করতে হবে। সেই ক্ষেত্রে সেটা এডিটেবল হবে ইনটু ইলাস্ট্রেটর, ফটোশপে এডিটেবল হবে না। টেক্সট এডিট করতে পারবেন, শেপগুলো পারবেন না। টেক্সট তো কপি করার দরকারই নেই ইলাস্ট্রেটর থেকে কনভার্ট করা। আমি ইলাস্ট্রেটরে করি, ওই যে বললাম, যখন আমাকে আমার যখন ডিজাইনে মনে হয় যে অনেক বেশি ম্যানিপুলেশন দরকার বা ইমেজ রিলেটেড কাজ বেশি হয়, সেক্ষেত্রে আমি ফটোশপে করি, কারণ বারবার ইলাস্ট্রেটর ফটোশপ করাটা বিরক্তিকর, ঠিক আছে? প্যাসিভের জন্য ডিপেন্ড করে, ফ্রিপিকে সব থেকে বেশি এআই নেয়, গ্রাফিক রিভারের সব থেকে বেশি ফটোশপ নেয়। তো এখন ডিপেন্ড করবে আপনি কিসে করবেন, মার্কেট প্লেস অনুযায়ী। আর বায়ারের কাজ আপনি ফটোশপে করেন, ইলাস্ট্রেটরে করেন, ডাজন্ট ম্যাটার, যতক্ষণ পর্যন্ত না বায়ার আপনাকে বলে দেয়। বায়ার যদি বলে দেয় যে আমার ফটোশপ ফাইলই লাগবে, সেক্ষেত্রে আপনাকে ফটোশপেই করতে হবে। আর যদি বায়ার বলে দেয় আমার ইলাস্ট্রেটর হইলে, মানে বায়ার যদি কিছু না বলে, তাহলে কোনো সমস্যা নেই। নর্মালি প্রিন্টের জন্য পিডিএফ ফাইল হইলেই আনা। আচ্ছা, আমরা এবার ইউআই এর ভাষায় আসি, যেটা আমাদের ফটোশপের মেইন টার্গেট, ঠিক আছে? ইউআই এবং ইউএক্স। ইউআই ইউএক্স কি বলেন দেখি? ইউআই এবং ইউএক্স কি? ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপেরিয়েন্স। আমি এই দুটো জিনিস জানি, এই দুটো জিনিস বাদ দিয়ে আমাকে বলেন ইউআই এবং ইউএক্স কি জিনিস। আগে ইউআই কি বলেন, ইউআই কি জিনিস বলেন দেখি। ইউজার ইন্টারফেস ফুল মিনিং হচ্ছে ইউজার ইন্টারফেস।
ইউজার ইন্টারফেসটা কি বলেন? চেহারা, রাইট। আচ্ছা, ইউআই যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদেরকে বলি। ইউআই বা ইউজার ইন্টারফেস হচ্ছে একজন ইউজার কোনো কিছু চালানোর সময় বা কোনো কিছু ইউজ করার সময় যে চেহারার সাথে মানে সামনাসামনি হয়, মানে যে ইন্টারফেসটা সে দেখতে পায় সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস। ওকে, সেই ইউজার ইন্টারফেস হচ্ছে আপনি যখন কোনো কিছু চালান বা করেন বা কোনো কিছু দেখতেছেন, আপনার সামনে সবার আগে যে জিনিসটা দেখা যায় আপনি দেখতে পান সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস। অ্যাজ এ ইউজার বা ক্লায়েন্ট আপনি যেটা চেহারা দেখতে পান বা থোবড়া দেখতে পান ওটাই হচ্ছে ইউজার ইন্টারফেস। এখন এই ইউজার ইন্টারফেসে এখন মানুষ, ওই যে একজন বলছেন অলরেডি মোবাইল ইন্টারফেস, আসলে মোবাইল ইন্টারফেস ওয়েবসাইট ইন্টারফেস বলতে কিছু নাই, আবার আছে। এখন ইউজার ইন্টারফেস কিন্তু ওভারঅল হিসেবে বিবেচনা করা যেতে পারে। ইউজার ইন্টারফেস মানে আমি কি বললাম, কোনো কিছুর চেহারা। একজন ইউজার যখন কোনো কিছুর সাথে ইন্টারঅ্যাক্ট করে তখন সে যে চেহারাটা দেখে সেটাই হচ্ছে ইউজার ইন্টারফেস। অর্থাৎ আপনি আমার সামনে যখন কথা বলবেন সামনাসামনি, আপনি যে আমার চেহারাটা দেখতে পাবেন সেটা কি ইউজার ইন্টারফেস না? বলেন তো। আপনি আমার সামনে যখন সামনাসামনি কথা বলবেন আমার যে ফেসটা আপনি দেখতে পারবেন সেটা কি ইউজার ইন্টারফেস নাকি ইউজার ইন্টারফেস না? বলেন দেখি, বুঝতেছেন না? আচ্ছা, ইউজার ইন্টারফেসটা আমি বলি। ইউজার ইন্টারফেস হচ্ছে আপনি একজন ক্লায়েন্ট বা ইউজার হিসেবে যখন কোনো কিছু চালান বা ইউজ করেন বা কোনো কিছুর সাথে ইন্টারঅ্যাক্ট করেন তখন যে জিনিসটার চেহারাটা আপনি দেখতে পান সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস। যেমন সহজ ভাষায় আমি অ্যাপেলের ওয়েবসাইটে আসছি, apple.com, এখানে আমি আসার পর যা দেখতেছি বা যেটার সাথে ইন্টারঅ্যাক্ট করতেছি সেটাই হচ্ছে ইউজার ইন্টারফেস। সহজ হিসাব, মানে যে চেহারাটা দেখতেছি এই চেহারাটাই হচ্ছে ইউজার ইন্টারফেস। এখন আমার সাথে কথা বলার সময় আমার যে চেহারাটা দেখতেছেন এটাও ইউজার ইন্টারফেসের মধ্যে পড়বে। তার মানে ইউজার ইন্টারফেস কিন্তু একটা ওভারঅল টার্ম, এটা কিন্তু শুধুমাত্র আমরা ওয়েব এর ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু সব জায়গায় এটা বলা যেতে পারে। যেমন আপনি যদি গাড়ির ড্যাশবোর্ডের কথা চিন্তা করেন, গাড়ির ড্যাশবোর্ড কোনটা বলেন দেখি? গাড়ির ড্যাশবোর্ড হচ্ছে ড্রাইভারের যে স্টিয়ারিং হুইল থাকে না, ওইটা যেখানটায় থাকে আর কি, ওটার সাথে আরো বিভিন্ন আপনার সুইচেস থাকে। হ্যাঁ, এই যে এই এরিয়াটাকে বলা হয় গাড়ির ড্যাশবোর্ড। পুরো ওভারঅল যেটা পুরো এরকম পুরো এরিয়াটা সামনের যেটা থাকে সেটা হচ্ছে গাড়ির ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা যখন আপনি গাড়িতে বসে ইউজ করতেছেন বা এই ড্যাশবোর্ডটা চালাচ্ছেন গাড়িতে বসে, সেক্ষেত্রে আপনার ইউজার ইন্টারফেস হিসেবে এটা কাউন্টেড হবে কি হবে না বলেন তো? আপনি অ্যাজ এ ইউজার, মানে আপনি গাড়ির ড্রাইভার, আপনি ইউজার, আপনি গাড়িটা চালাচ্ছেন এবং এইটা ড্যাশবোর্ড, এটার সাথে আপনি ইন্টারঅ্যাক্ট করতেছেন, সেক্ষেত্রে এটা কি ইউআই? এর মধ্যে কি ইউআই আছে বা এটাকে ইউআই হিসেবে কাউন্ট করা যেতে পারে? কেন না? এটাও তো ইউআই, কারণ আপনি একজন ইউজার, মানে আপনি গাড়িটা ইউজ করতেছেন এবং আপনি এই ড্যাশবোর্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করতেছেন, তাহলে কেন ওটা ইউজার ইন্টারফেস হবে না? এখনো বুঝতেছেন না? আপনি নিজেকে চিন্তা করেন একবার, আপনি একজন ইউজার, মানে গাড়িটা ইউজ করতেছেন, ঠিক আছে? আপনি এই স্টিয়ারিং হুইলের এখানে বসে আছেন এবং আপনার সামনে যে ড্যাশবোর্ড আছে, সুইচেস গুলো, এসি সুইচ, সাউন্ড, ভলিউম, মিউজিক, এইসবের যে সুইচ টুইচ, ক্যামেরা ট্যামেরা, এসি যা আছে হাবিজাবি এখানে, সেগুলো আপনি ইউজ করতেছেন অ্যাজ এ ইউজার, এবং ওইটা দেখতে কিরকম এটাই হচ্ছে ইউজার ইন্টারফেস। ওই জিনিসটা দেখতে কিরকম, ঠিক আছে? ওকে, গুড। দেখতে কিরকম দেখার জিনিসটা হচ্ছে ইউজার ইন্টারফেস, বুঝা গেছে? যখন আপনি এটা ইউজ করতেছেন এবং ইউজ করে আপনি হ্যাপি, অর্থাৎ ধরেন আমি উদাহরণ দিই যে আপনার এসির সুইচ, গাড়ির মধ্যে যে এসির সুইচটা আছে
এটা ঠিক ধরেন ড্যাশবোর্ডের মাঝখানে কোথাও এক জায়গায় বড় করে দেয়া আছে, ধরেন এই জায়গায় বড় করে এসি সুইচটা দেয়া আছে। সো আপনি অ্যাজ এ ড্রাইভার এবং অ্যাজ এ প্যাসেঞ্জার যেই পাশেই থাকেন না কেন, এসি সুইচটা আপনি ইজিলি দেখতে পারতেছেন। আপনার গরম লাগলো, আপনি এসিটা ক্লিক করলেন সুইচটা, এবং রুমটা বা গাড়িটা ঠান্ডা হয়ে গেল। তাহলে আপনি ইজিলি সুইচটা দেখতে পাইলেন এবং এসিটার সাথে সাথে অন করে দিতে পারলেন। তাহলে আপনার এসি অন করার যে এক্সপিরিয়েন্স, এটা কি ভালো না খারাপ বলেন তো? তাহলে আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা কি ভালো না খারাপ? ইউজার এক্সপিরিয়েন্সটাও ভালো। তার মানে কি ইউএক্স হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, অর্থাৎ ইউআই যে আপনি ইউআই যেটা মানে দেখছেন এতক্ষণ ধরে, যেটা দেখতেছেন, ঠিক আছে, এখানে যে সুইচগুলা বাটনগুলা ভলিউম নব যাই দেখতেছেন না কেন, এটা যখন আপনি ব্যবহার করতেছেন এবং ব্যবহারের সময় আপনি যে এক্সপিরিয়েন্সটা পাচ্ছেন, যেমন আমরা সুইচটা ইজিলি খুঁজে পাইলাম, এটা আমাদের জন্য ভালো হইলো। এখন আমি ইউজার ইন্টারফেস ডিজাইন করার সময় ওই সুইচটা কি করছি, ওই চিপার মধ্যে কোনো এক জায়গায় রেখে দিচ্ছি। আপনার গরম লাগতেছে কিন্তু আপনি এসি সুইচ খুঁজে পাচ্ছেন না, তখন আপনি বিরক্ত হয়ে যাবেন, তখন আপনার ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হবে। বুঝা গেছে? তো এটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, অর্থাৎ ইউজার ইন্টারফেস থেকে আপনি যে এক্সপিরিয়েন্সটা পান সেটাকে ইউএক্স বলা হয়ে থাকে। ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্সকে যদি এক কথায় প্রকাশ করতে চান, ইউজার ইন্টারফেস হচ্ছে ডিজাইনটা, এই ড্যাশবোর্ডের গাড়ির ডিজাইনটা কিরকম, এটা হচ্ছে ইউজার ইন্টারফেস। আর ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে এই ডিজাইনটা ব্যবহার করে আপনার গাড়ির চালানোটা সহজ হয়েছে না কঠিন হয়েছে, না কোনো বেনিফিটই হয় নাই, যেমন ছিল ওরকমই আছে। এই যে এক্সপিরিয়েন্সটা পাচ্ছেন বা এই ফিলিংটা পাচ্ছেন, সেটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। অর্থাৎ ইউজার ইন্টারফেস হচ্ছে ডিজাইন এবং ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে ফিলিং। বুঝতে পারছেন? বলেন, কনফিউশন আছে কারো? সবাই বুঝছেন ইউআই এবং ইউএক্স? ওকে, ইউআই ইউএক্স যদি বুঝে থাকেন, আমি এটা গাড়ির ড্যাশবোর্ড দিয়ে বুঝাইলাম কেন, কারণ আমরা এটা তো সচরাচর, মানে এটা আমাদের সাথে খুব বেশি ফ্যামিলিয়ার। আচ্ছা, যে কোনো ডিজাইন হইতে পারে, রাইট, হ্যাঁ, যে কোনো ডিজাইনই ইউজার ইন্টারফেস হইতে পারে। যেমন বললাম আমার চেহারা, এটাও একটা ইউআই, কিন্তু কিছু কিছু সেক্টরের জন্য কিছু কিছু ভাষা বরাদ্দ থাকে, সেরকম ইউআই ডিজাইনটা বরাদ্দ আছে ওয়েবের ক্ষেত্রে এবং মোবাইলের ক্ষেত্রে। এই জন্য আমরা বলে থাকি ওয়েবসাইট ইউআই এবং মোবাইল অ্যাপ ইউআই। আচ্ছা, ওয়েবসাইট ইউআই যদি হয়ে থাকে তাহলে এইটাও তো একটা ওয়েবসাইট, এইটার যে ডিজাইন, তাহলে সেটাই ওয়েব ইউআই, তাই না? তাই তো। এটা একটা ওয়েবসাইট, আর এই ওয়েবসাইটটার যে ডিজাইন, সেটা কি ওয়েব ইউআই হিসেবে হইতে পারে তো, তাই না? এটাই তো ওয়েব ইউআই, আমি এতক্ষণ যা বললাম এটাই তো বুঝায়। কই সবাই? ওকে, আচ্ছা, এখন আমি এই ওয়েবসাইটটা যে ব্যবহার করতেছি, করতে করতে ধরেন আমার কোনো কিছু একটা সার্চ করতে হবে অ্যাপেলের ওয়েবসাইট থেকে, কোনো কিছু আমি একটা সম্পর্কে সার্চ করতে চাই, তাহলে আমার সার্চ বাটনে যেতে হবে। এই যে আমার সার্চ আইকন, এখানে গেলে আমি সার্চ করতে পারবো, তাই না? তো আমি ইজিলি সার্চ করতে পারলাম যে কোনো আমার কিছু, যা কিছু আমার দরকার এখান থেকে। এখন আমি কি করছি, পাকনামি করে ডিজাইনটা ভালো করার জন্য বা সামহাও কোনো একটা রিজনে আমি সার্চ বাটনটা এখানে দিই নাই, না দিয়ে আমি একদম ওয়েবসাইটের শেষে এই জায়গাটায় আমি একটা সার্চ বাটন দিছি, এইটা আমার এইখানে আনছি, সার্চ আইকনটা এখানে আর নাই। সেক্ষেত্রে আমাকে কোনো কিছু সার্চ করতে হইলে কি করতে হচ্ছে, নিচে নামতে হচ্ছে, এখানে ক্লিক করতে হবে, দেন সার্চের অপশনসে সার্চ করব। সো এইটা করতে আমার কি কষ্ট বেশি হচ্ছে না? ওয়েবসাইট খুলবে, আমি নিচে আসব, তারপর এখানে এসে আমি সার্চ করব, সেটা আমার কষ্ট হচ্ছে না? সো এইটা কি আমার এক্সপিরিয়েন্স খারাপ হচ্ছে না? তার মানে আমার যেহেতু এক্সপিরিয়েন্স খারাপ হচ্ছে, তার মানে এই ওয়েবসাইটটার ইউএক্স খারাপ।
এই তো খুবই সিম্পল, বুঝছেন তো? এটাই ওয়েব ইউআই এবং ওয়েব ইউএক্স, এইটাই যে কোনো ওয়েবসাইটের ডিজাইনটা হচ্ছে ওয়েব ইউআই, ওটা ইউজ করে যখন আপনি কোনো ফিলিং খারাপ হচ্ছে বা ভালো হচ্ছে সেটা হচ্ছে ওয়েব ইউএক্স ডিজাইন। ক্লিয়ার? সেম গোজ ফর মোবাইল অ্যাপ। ধরেন আপনি মোবাইলে কোনো অ্যাপ ইউজ করতেছেন, যেমন ধরেন আমাদের সব থেকে বেশি বহুল ব্যবহৃত অ্যাপ সেটা হচ্ছে মোবাইল ওয়েবসাইটের মোবাইল অ্যাপসের বাইরে কি ইউএক্স ইউজ হয় না? হয়, কেন হবে না? আপনার সব জায়গায় ইউআই আছে, সব জায়গায় ইউএক্স আছে, কিন্তু আমরা বলি না। আমরা কি এখন বলি যে, যেমন ধরেন কিভাবে উদাহরণ, যেমন ধরেন আপনি যে রুমে আছেন ওই রুমের দরজাটা তাকান দরজাটার দিকে। তো এখন দরজার কি বলবেন? আপনি যখন মিস্ত্রির সাথে কথা বলেন আপনি কি বলেন ভাই দরজার ইউআই ডিজাইনটা দেখি কেমন বানাইছেন? এভাবে কি বলেন? মিস্ত্রি বুঝবে? বুঝবে না। তখন আমরা বলি দরজার ডিজাইনটা কিরকম। এই জন্যই তো বললাম যে সব জায়গায় ইউআই মানে কথাটা ইউজ হয় না, সব সেক্টরের জন্য সব কথা ইউজ হয় না। ইউআই কথা এবং ইউএক্সটা আমরা নর্মালি এবং বেসিকলি আমরা ওয়েব এবং মোবাইল অ্যাপের ক্ষেত্রে ইউজ করে থাকি। আপনি অন্য জায়গায় ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা একটা ওভারঅল না, ওভারঅল না, বিশ্বজনীন, এটার ইংলিশ একটা আছে সুন্দর, ওয়ার্ল্ড ওয়াইড। যাই হোক, এটা একটা বিশ্বজনীন টার্ম বা শব্দ, আপনি সব জায়গায় ইউজ করতে পারেন, কিন্তু সবাই বুঝবে না। ওই যে বললাম মিস্ত্রি বুঝবে না। বাট আপনি যদি আমাকে বলেন যে দরজার ইউআইটা ভালো না, আমি ঠিকই বুঝবো, কারণ আমি তো ইউআই ডিজাইন জানি কি জিনিস। হ্যাঁ, ইউনিভার্সাল, রাইট। এতক্ষণ পর বলছেন, আমার কথা শেষ হয়ে যাওয়ার পর কিলা বলে। আচ্ছা, এই সেম জিনিসটা, সেম থিওরিটা যায় মোবাইল অ্যাপের ক্ষেত্রে। কোনো একটা অ্যাপ যেটা আমরা ইউজ করি, যেমন মেসেঞ্জার, মেসেঞ্জারের যে ডিজাইনটা আপনি দেখেন সেটা হচ্ছে অ্যাপ, মেসেঞ্জার অ্যাপ ইউআই ডিজাইন। ওটা ইউজ করে আপনি যে ফিলিংটা পান, কখনো বিরক্ত লাগে কখনো খুব আরাম লাগে, তখন সেটা হচ্ছে ওই মোবাইলের অ্যাপের বা মেসেঞ্জার অ্যাপের ইউএক্স এর ফিলিংটা। ইউএক্স ভালো না ইউএক্স খারাপ, বুঝা গেছে? ইউআই ইউএক্স কোনো কনফিউশন আছে আর থাকার কথা না। আচ্ছা, এখন আমাকে তাহলে বলেন যে ইউআই ডিজাইন আগে না ইউএক্স আগে? বলেন। সব ইউআই, সব ইউআই। একজন বলছেন ইউএক্স, ইউএক্স এর পাল্লা হালকা, একজন ইউএক্স, বাকি সবাই ইউআই। দুইজন ইউএক্স, তিনজন, চারজন, এখন সবাই ইউএক্স বলতেছে। আচ্ছা, যারা ইউএক্স বলছেন তারা জয়যুক্ত হয়েছেন। হ্যাঁ, এটাই তো ভুল বুঝলেন না। ইউএক্স কিভাবে আসে ফিলটা আগে জানার জন্য, রাইট? আগে ইউআই না, আগে হচ্ছে ইউএক্স ডিজাইন, আগে ইউএক্স তারপরে হচ্ছে ইউআই। এখন কোয়েশ্চেন আসতে পারে ভাই ডিজাইনই যদি না থাকে ফিল আমি কি করব? কোয়েশ্চেন এটা না। সো ইউজার এক্সপেরিয়েন্সের মধ্যে যে আপনি ফিলিং এর কথা বলতেছেন, এইটার শুরু হইছে সবার আগে একটা ছোট্ট কোয়েশ্চেন থেকে, ছোট্ট একটা কোয়েশ্চেন থেকে এটার শুরু হইছে। আচ্ছা, নর্মালি আমরা এই জিনিসটা খুব বেশি দেখি না, এই জিনিসটা আমরা খুব বেশি দেখি এবং আমাদের আছে সবার, তাই না? এবং এই ট্রলি ব্যাগ ইউজ করা সহজ নাকি এই টাইপের ব্যাগ ইউজ করা আপনার কাছে সহজ বলেন তো, তুলনামূলক? কোনটা, ট্রলিটা না হ্যান্ড ব্যাগটা? যদি আপনার ব্যাগের ওজন অনেক বেশি হয়? ট্রলি, রাইট। এখন এই যে ট্রলিটার আইডিয়াটা যে আসছে, এটার ইউজ করা আপনার জন্য ইজি, মানে এটার ইউএক্সটা ইজি বা ইউএক্সটা ভালো। এখন কোয়েশ্চেন হচ্ছে আদিকালে কি এই ট্রলি ব্যাগ ছিল? আগে তো এই টাইপের ব্যাগ ছিল, তার আগে থলি ছিল। তো এইটা থেকে ওইটাতে উপনীত হওয়ার রিজন কি জানেন? রিজন একটাই, সেটা হচ্ছে কষ্ট। কারণ কোনো একটা বান্দা যে ট্রলি ব্যাগ আবিষ্কার করছে, উনি চিন্তা করছে যে আমি এইটা ব্যাগটাকে যদি এভাবে তুলে নিয়ে যাই আমার তো বেশি কষ্ট, আমাকে এটা ক্যারি করে নিয়ে যাওয়াটা বেশি কষ্টকর। সেই ক্ষেত্রে আমি যদি ব্যাগের নিচে চাকা লাগাই দিই, তাহলে আমি টানতে টানতে নিয়ে যাই, তাহলে তো আমার জন্য ইজি হয়ে যাবে, তাই না? সো এই ইউএক্স বা আপনার যে একটা হেল্প হয়েছে, এটা শুরু হয়েছে কই থেকে?
একটা কোয়েশ্চেন থেকে যে আমার এটাতে প্রবলেম হচ্ছে, এটা সলিউশনটা কি, একটা প্রবলেম থেকে। তো প্রবলেমের সলিউশন থেকে আমার মাথায় আসলো যে ব্যাগের মধ্যে চাকা লাগানো যেতে পারে। কারণ চাকা লাগাইতে হলে আপনাকে কি কি করা লাগে, এবং চাকা লাগাইলে কাদের বেশি বেনিফিট হবে। আবার আরেকটা কোয়েশ্চেন, চাকা লাগানোর পরে এই ব্যাগগুলো কারা বেশি কিনবে, স্টুডেন্টরা বেশি কিনবে নাকি আপনার যারা ট্রাভেল করে বেশি তারা কিনবে, নাকি আপনার যারা হচ্ছে মাউন্টেন হাইকিং করে তারা কিনবে। এখন এইসব চিন্তাগুলা যে আসছে, এই চিন্তাগুলো যে আসছে রাইট, এই যে ট্রাভেলার আপনারা বলতেছেন, এই চিন্তাগুলো যে আসছে, আসার রিজনটা কি বলেন তো? ওই প্রবলেমটা যে আমার টানতে কষ্ট হচ্ছে, মানে উঠাই নিয়ে যেতে কষ্ট হচ্ছে। সো এখান থেকে প্রবলেমটার সলিউশন থেকে আমরা পাইলাম ওই চাকা লাগাইতে হবে। এই প্রসেসটাকে কি বলে বলেন তো? চাকা লাগাই, ওকে শুরুতেই চাকা লাগাই, প্রবলেমটা পাওয়ার সাথে সাথে ও ব্যাগের মধ্যে চাকা লাগাই দিছে? অবশ্যই না। ও আগে চিন্তা করছে, রিসার্চ করছে, পুরোটাকে আপনার ডিজাইন করছে, তারপরে চাকা লাগাইছে, তারপরে ওটাকে পুরো প্রসেসটা ডান করছে। তো প্রথমে ও আগে চিন্তা করছে যে আমি যদি চাকা লাগাই কোনো কিছু বানাই, সেটা আদৌ বিক্রি হবে কি হবে না, আদৌ মানুষ কিনতে চাইবে কি না, মানুষের জন্য আদৌ হেল্পফুল হবে কি না। তারপরে সেই হিসেবে সে ওই চাকাটা লাগাইছে। তারপরে আরো যত সব প্রবলেম আছে ফিক্স করছে, যেমন হ্যান্ডেলবার কত বড় হওয়া উচিত, কত ছোট হওয়া উচিত, এই জিনিসগুলা। এরকম ছোট ছোট অনেক প্রবলেম ফিক্স করে 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 সে ফাইনাল একটা ট্রলি ব্যাগ বানাইছে। এই ট্রলি ব্যাগটার ডিজাইন করছে, তারপর এই ট্রলি ব্যাগটাকে ম্যানুফ্যাকচার করছে, তাই তো? ম্যানুফ্যাকচার করার পরে মানুষের কাছে গেছে এবং মানুষ ওটাকে ইউজ করে যে ফিলটা পাইছে সেটা হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। তো এর মাঝখানে পুরা প্রসেসটাই কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স, মাঝখানের একটা পার্ট হচ্ছে ইউজার ইন্টারফেস। বুঝতে পারছেন এবার? পুরা প্রসেসটাই কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স, মাঝখানের একটা পার্ট হচ্ছে ইউজার ইন্টারফেস। কোন পার্টটুকু? যেই পার্টে এই ট্রলি ব্যাগটাকে ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, আগে পিছে ইউএক্স, মাঝখানটায় হচ্ছে ইউজার ইন্টারফেস, যেইটুকু এরিয়াতে এই ট্রলি ব্যাগটাকে ডিজাইন করা হয়েছে। এখন আমার একটা প্রবলেম হয়েছে, যেমন আমি যখন অফিসে যাই তখন আমার লোকাল বাসে উঠতে ইচ্ছা করে না, বাসের জন্য দাঁড়ায় থাকতে ইচ্ছা করে না, অনেক বেশি গরম লাগে। হ্যাঁ, তারপরে আপনার অনেক সমস্যা, অনেক অনেক জ্যামে আটকায় থাকতে হয়, ধাক্কা খাইতে হয়, ভাড়াও বেশি দিতে হয়, আবার হাঁটাও লাগে। তো এত কিছু প্রবলেমের মধ্যে থেকে সলিউশন আসলো কি? পাঠাও কিংবা উবারের মোটর বা উবার বাইক। ঠিক আছে, এখন আমি এই প্রবলেমগুলো সলিউশনটা আসছে কই থেকে? এই যে প্রবলেমগুলো ফেস করছি সেখান থেকে না। কোনো একটা মানুষ তো এটা নিয়ে চিন্তা করছে, তারপরে কি সে ধুম করে বানায় ফেলেছে উবার? সে ধুম করে একটা মোবাইল অ্যাপ বানায় ফেললো পাগলের মতো? অবভিয়াসলি না। সে চিন্তা করলো প্রবলেমটা কাদের, তারা যে অ্যাপটা ইউজ করবে তাদের কাছে এই অ্যাভেলেবিলিটিটা আছে কি না। তারপরে সে চিন্তা করছে যে মোবাইল অ্যাপটা যে বা বানাবো, এই ইউজাররা সেই অ্যাপটা ইউজ করে নর্মাল ডে টু ডে লাইফে কাজে লাগাবে কি লাগাবে না। তারা যদি ডে টু ডে লাইফে ইউজ করে, আমার ডিজাইনটা কঠিন হওয়া উচিত না সহজ হওয়া উচিত? কারা বেশি ইউজ করবে, ভার্সিটির স্টুডেন্ট না বাচ্চারা নাকি বয়স্করা? এই সব কিছু চিন্তা করছে শুরুতে, এবং এই সব কিছুর অ্যান্সার বের করে সে একটা কিওয়ার্ড আপনার বার করছে, যেটাকে বলা হয় আপনার কি বলে, আরে ভুলে গেলাম ওটাকে কি বলে। ওটাকে কি বলে? সরি, কিছু বললেন? আচ্ছা যাই হোক, আমার এখন এই মুহূর্তে মনে পড়তেছে না। তো এই সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সারও বার করে, একটা কিওয়ার্ডস বার করে, মানে পুরা কোয়েশ্চেনের অ্যান্সার তো এক কথায় পুরা বার করবে, আপনার রচনামূলক তো লিখবে না, শর্ট কোয়েশ্চেন বার করে, কিওয়ার্ডস বার করে, কিওয়ার্ড গুলাকে সে সুন্দর করে, আচ্ছা মনে পড়ছে, কি ম্যাপিং করে, কি ম্যাপিং বলা হয় ওটাকে। কিওয়ার্ড গুলাকে সুন্দর করে সে সাজাবে। ইউএক্স ডিজাইনারের কাজ, কিন্তু এখনো ইউআই ডিজাইনার আসে নাই। সে ইউএক্স ডিজাইনার কি করতেছে,
এই কোয়েশ্চেন গুলা কে যাবে কে যাবে না, তারা ইউজ করতে পারবে কি পারবে না, তাদের কি কালার পছন্দ কি পছন্দ না, তারা কি চায় না চায়, এরকম অনেকগুলো কোয়েশ্চেনের অ্যান্সার কিওয়ার্ড বার করে, কি ম্যাপিং করে, তারপর সে ফ্লো চার্ট বানায়। ঠিক আছে, ফ্লো চার্ট এরকম বানায় যে সে মোবাইল অ্যাপটা ওপেন করলে কোন পেজে আসবে, তারপর কই যাবে, তারপর কই যাবে, এরকম করে পুরা আপনার একটা ফ্লো চার্ট তৈরি করে প্রত্যেকটা অ্যাপে। এরকম ফ্লো চার্ট বানায় যে এই পেজে আসলে এই পেজে যাব, ওপেন করলে এই পেজে যাব, হোম পেজ থেকে এই পেজে যাব, এই বাটনে ক্লিক করলে এই বাটনে যাব, এরকম প্রত্যেকটা স্ক্রিনের এই যে এরকম করে ফ্লো চার্ট ক্রিয়েট করে ইউএক্স ডিজাইনার। ফ্লো চার্ট বানানোর পরে এরকম ফ্লো চার্ট বানানোর পর সে পুরোটাকে আবার ফ্লো চার্ট থেকে একটা লো ফিডেলিটি ওয়্যার ফ্রেমে কনভার্ট করে, লো ফিডেলিটি ওয়্যার ফ্রেম। এবং এই ওয়্যার ফ্রেমটা লো ফিডেলিটি ওয়্যার ফ্রেমের মধ্যে এরকম খাঁচকাটা থাকে। আমরা নরমালি, আমাকে কখনো লেআউট করতে দেখছেন ফ্লায়ার বানানোর সময়? আজকে লাইভ দেখছিলেন আমার কেউ ইউআই এর? আচ্ছা, একজন দেখছেন। আচ্ছা, লেআউট করতে কখনো দেখছেন যে ফ্লায়ারের মধ্যে আমি বক্স বানায় বানায় আপনাদের বলছিলাম এখানে লোগো থাকবে, এখানে ছবি থাকবে, এখানে আপনার হেডিং থাকবে, এইভাবে বক্স বানায় বানায় কখনো দেখাইছিলাম মাঝে মাঝে? হ্যাঁ, এই যে বক্স বানায় বানায় মাঝে মাঝে দেখাইছিলাম না, ওইটাই হাতে কলমে যখন বানাবে বক্স বানায় বানায় এরকম করে, মানে লিটারালি বক্স বানাতে হবে এরকম না, গোল গোলও বানাতে পারেন আপনার ইচ্ছা। হাতে কলমে আপনি জাস্ট বানালেন, এখানে লোগো থাকবে, এখানে একটা ছবি থাকবে, আইকন থাকবে, একটু লেখা থাকবে, টেক্সট, বাটন। হাতে কলমে কাগজে বানাইছেন, এটা হচ্ছে লো ফিডেলিটি ওয়্যার ফ্রেম। তারপর মিড ফিডেলিটিতে জাস্ট আপনি একটা ওটার মডিউল বানাইছেন, জাস্ট ছবি টবি আইকন ইউজ করার পারফেকশনের দরকার নাই, বেসিক জিনিসগুলো যেমন অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, সাইজ ঠিক রাখলেন, আর ছবি টবি ইউজ করেন নাই, ডিটেলস নাই, খালি আপনি জাস্ট লোগো বসাইছেন, ডামি টেক্সট, একটা বক্স বানায় রাখছেন ছবির জন্য, এরকম আর কি। এটা হচ্ছে মিড ফিডেলিটি ওয়্যার ফ্রেম, ঠিক আছে? আর এটা হচ্ছে হাই ফিডেলিটি ওয়্যার ফ্রেম বা ফাইনাল ওয়ার্ক। হাই ফিডেলিটি ওয়্যার ফ্রেম এটা। সো এটা হচ্ছে লো ফিডেলিটি, এটাও ইউএক্স ডিজাইনার বানাবে। হ্যাঁ, যখন আমি ওয়েব আপনার কি ম্যাপিং করা শেষ, কিওয়ার্ড বার করা শেষ, সবকিছু বের করলাম, বের করে টোরে আমার এখন কিওয়ার্ড গুলো বার হয়েছে যে এই কালার ইউজ করা উচিত, এরা বেশি ফোকাস করবে, আমার এখানে হেডিং মেনু বার দেওয়া উচিত, এখানে লোগো দেওয়া উচিত, এখানে আইকন দেওয়া উচিত, এখানে বাটন থাকা উচিত, এরকম আমি লো ফিডেলিটি ওয়্যারফ্রেম বানাবো। তারপর ইউএক্স ডিজাইনার ওটাকে মিড ফিডেলিটিতে বানাবে, এই সরি লো ফিডেলিটিতে বানানোর পর সেটা চলে আসবে ইউআই ডিজাইনারের কাছে, সে ওটাকে মিড ফিডেলিটি বানাবে, হাই ফিডেলিটি বানাবে, এবং হাই ফিডেলিটি থেকে ফুল একটা মোবাইল অ্যাপ ইউআই ডিজাইন করবে। ঠিক আছে, পুরো একটা মোবাইল অ্যাপ ইউআই ডিজাইন করবে ইউআই ডিজাইনার। ইউআই ডিজাইনার পুরো ডিজাইন করার পর সেটা চলে যাবে ডেভেলপারদের কাছে, ডেভেলপার ওই ইউআই ডিজাইনটাকে ডেভেলপ করে একটা অ্যাপে ক্রিয়েট করবে বা কনভার্ট করবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ওভারঅল প্রসেস। এই জন্য আপনার ইউএক্সটা আগে। আরেকটা শর্ট উদাহরণ দিয়ে দিই যদি আপনাদের আরো বুঝতে ইজি হবে, সেটা হচ্ছে ইউএক্স আগে কেন এবং ইউএক্সটার প্রয়োজনীয়তাটা কি। শর্টকাটে আরেকবার বলি, সেটা হচ্ছে ফ্লোচার্ট আমরা বানাবো না, ওগুলো আমরা এখন বানাবো না, বিকজ ওগুলো ইউএক্স এর কাজ, ওটা আমাদের না, আমরা জাস্ট ইউআই ডিজাইন করব, নট ইউএক্স। আমরা ইউআই, আমি আপনাদের আইডিয়াগুলো বুঝাই দিচ্ছি কেন, যাতে পরবর্তীতে আপনাদের বেসিক আইডিয়া বেসটা যেন ভালো হয়ে যায়। বেস ভালো হয়ে গেলে বাকিগুলো আপনাদের বুঝতে ইজি হবে। আর বেস যদি না বুঝেন, বেসিক টাইমে যদি আমি এদিকে টাইম না দিই, দৌড়াদৌড়ি করি, তাহলে ওদিকে যায় আপনারা মাথা খারাপ হয়ে যাবে। এই জন্য আচ্ছা, তো আমরা যেটা কি যেন বলতেছিলাম ভুলে গেছি, কই যেন যাচ্ছিলাম আমি। ইউএক্স, ইউএক্স থেকে ইউআই এর টোটাল ওভারঅল প্রসেসটা কি আমি আপনাদের বলতেছিলাম। তো ইউএক্স আগে, এটা রিজন হচ্ছে যেমন আমাদের সব থেকে বড় এবং ইউজফুল অ্যাপ বাংলাদেশের এই মুহূর্তে, সেটা হচ্ছে বিকাশ। এটা আমরা গ্রামে গঞ্জ থেকে শুরু করে শহরে সব জায়গায় আমরা বিকাশ ইউজ করি। এখন বিকাশ অ্যাপটা যখন বানাইছে, বিকাশ অ্যাপটা বানানোর মূল উদ্দেশ্য কি ছিল বলতে পারবেন? মূল উদ্দেশ্য ছিল মানি ট্রান্সফার। মানি ট্রান্সফারটা হচ্ছে বা ট্রানজাকশন করাটা হচ্ছে এর মেইন টার্গেট ছিল। এর টার্গেট কিন্তু বিল পেমেন্ট, আপনার শপিং করা এগুলো ছিল না, টার্গেট ছিল মানি ট্রান্সফার করা, আপনার টাকা
অ্যাকাউন্টে রাখা এবং অনলাইনে যাতে ইজিলি ফটাফট ট্রান্সফার করতে পারেন এটার জন্য। তারপরে যখন ইউআই অ্যাপ বানানো শুরু হলো, বিকাশের অ্যাপ বানানোর সময় মানুষজন যারা ডেভেলপার ইউএক্স ডিজাইনারের টিম তারা চিন্তা করলো যে আমার এই বিকাশ অ্যাপটা কারা ইউজ করবে। আমার কোশ্চেন আপনাদের কাছে, বলেন দেখি বিকাশ অ্যাপটা সব থেকে বেশি কারা ইউজ করে? যাদের বয়স 0 থেকে 9 বছর, নাকি যাদের বয়স আপনার 16 থেকে 30 বছর, নাকি যাদের বয়স 50 থেকে 60 65 70? এক কথায় বাচ্চারা, নাকি মধ্যবয়সীরা, নাকি সিনিয়র সিটিজেনরা? এই যে সবাই লেখছে 16 থেকে 30, মানে মধ্যবয়সী, মিডিল এজ যারা, তাই না? সিনিয়ররা খুব কম ইউজ করে, পার্সেন্টেজ রেশিওতে যদি কাউন্ট করেন খুব কম আসবে। আর বাচ্চারা তো টাকার জন্য বিকাশে যায় আপনার ট্রানজাকশন করে টাকা তুলবে না, স্বাভাবিক। সো মিডিল এজদের জন্য এখন আমি যদি ইউএক্স অ্যাপটা বানাতে যাই, আমার সার্ভে করা উচিত মিডিল এজদের উপর। আমি এখন মিডিল এজদের উপর সার্ভে করব, আমার একটা কোয়েশ্চেনিয়ার থাকবে, কোয়েশ্চেনিয়ার বানাবেই। এ সব কিছু কিন্তু ইউএক্স ডিজাইনার করবে। কোয়েশ্চেনিয়ার কি কি বানাবে, কিরকম অ্যাপ দরকার, তার অ্যাপের মধ্যে কি কি দরকার, ঠিক আছে? তারপরে সে অ্যাপের মধ্যে কি কি মানে ইউজ করলে তার অ্যাপটা বেশি ইউজফুল হবে। শুধুমাত্র টাকা ট্রানজাকশন করার জন্য আমি একটা অ্যাপ বানাবো চলবে না। আমি ওটা দিয়ে যদি মাল্টিটাস্কিং করতে পারি, যেমন এখন বিকাশ থেকে আমি শুধু আগে কি করতে পারতেন, টাকা পাঠাতে পারতেন আর সেন্ড মানি করতে পারতেন। এখন আপনি মোবাইল রিচার্জ করতে পারেন, বিল পেমেন্ট, এখন মানে কোন অপশন নাই যেটা আপনি বিকাশে করতে পারেন না। টাকা অলমোস্ট সবগুলোই চলে আসছে। সেই রকম আপনার প্রথমে ওরা চিন্তা করছে যে আমার টাকা ট্রানজাকশন করতে হবে। তারপরে আপনার স্টুডেন্টরা ধীরে ধীরে বললো যে আমাদের বিল পেমেন্ট করতে চাইতে হবে। আমরা এখন অনেক সময় আছে 10-20 হাজার টাকা নিয়ে আমরা যাওয়াটা রিস্কি, মোবাইলে অ্যাপে নিয়ে যাবো, আমরা ওখান থেকে বিল পেমেন্ট করে দেবো, কারেন্টের বিল লাইনে দাঁড়াতে হবে। এভাবে বিল পেমেন্টটা ইনক্লুড করছে। সে এইভাবে কোয়েশ্চেনিয়ার পাঠাইছে তাদের কাছে তারা কি কি চায়, ঠিক আছে? তারা যখন এক একটা জিনিস বলতে শুরু করে, যেমন একটা স্টুডেন্টের চাহিদা একটা মধ্যবয়সী গৃহিণীর চাহিদা আকাশ জমিন পার্থক্য হবে। আবার একজন ব্যবসায়ী মানুষের চাহিদা একজন লয়ারের চাহিদা আকাশ জমিন ডিফারেন্স হবে, তাই না? সো এরকম বয়স ভেদে, চাকরি ভেদে, আপনার সিচুয়েশন ভেদে এক একজনের চাহিদা এক এক রকম হবে মোবাইল অ্যাপের ক্ষেত্রে। এই জিনিসটা আপনার পুরা প্রসেসটা যখন ইউএক্স ডিজাইনার কি করবে, সবার কাছে কোশ্চেনিয়ার পাঠাবে, সবাই ওর মধ্যে ডেটা দিবে, আমার এটা এটা দরকার, একটা স্টুডেন্টের যা যা দরকার ও নেবে, গৃহিণী যা যা দরকার, বিজনেসম্যান যা যা চাই, সবকিছু দিয়ে ওই ডেটাটা ইউএক্স ডিজাইনার কি করে কালেক্ট করে ন্যারো ডাউন করবে, কি ম্যাপিং করবে, ওখান থেকে কিওয়ার্ড খুঁজে বার করবে যে একটা স্টুডেন্টের চাহিদা কি কি, একটা গৃহিণীর চাহিদা কি কি। তারপরে ওর মধ্যে থেকে কমন জিনিসগুলো রাখবে, আনকমন জিনিসগুলো বাদ দিয়ে দিবে। কেন? কারণ মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। এখন একজন বলতেছে আমার টাকা লাগবে, পাঠানোটা ইম্পর্টেন্ট বেশি, বিকাশের মেইন টার্গেট টাকা পাঠানো। এখন যদি কেউ আসে বলে যে আমার ধরেন হচ্ছে টাকা পাঠানোর থেকে আমার ইয়ার ইম্পর্টেন্সটা বেশি, ধরে নেন রিক্সা ভাড়া দেয়া ইম্পর্টেন্সটা বেশি, তাহলে তো আপনি রিক্সা ভাড়া দেওয়ার ইম্পর্টেন্সটা কাউন্ট করবেন না, কারণ 10-20 টাকার জন্য আপনি বিকাশ অ্যাপ অবভিয়াসলি ইউজ করবেন না। আর রিক্সাওয়ালাদের কাছে ম্যাক্সিমাম টাইমেই দেখা যাবে না অ্যান্ড্রয়েড ফোন, তারাও নিতে পারবে না আপনার কাছ থেকে। তো অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপের ইউজটা হবে না। হয়তোবা আমরা আগেকার স্টার 247 যে ভার্সনটা ওটা ইউজ করতে পারবো, কিন্তু অ্যাপের যে ইউজ সেটা হবে না। তো সেক্ষেত্রে আমার ওটার তো প্রয়োজন নাই, ওটার মেজরিটির চাহিদা আসলেও কাউন্টেড হবে না। আপনার সব থেকে বেশি ইউসেজ হবে টাকা ট্রান্সফার, বা আপনার বড় বড় শপিং মলে বা দোকানে গিয়ে আপনি বিল পেমেন্ট করলেন, এটা। তো এরকম কিওয়ার্ড থেকে সব থেকে বেশি কমন জিনিস এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো ইউএক্স ডিজাইনার বের করে। তারপরে কি করে, সেটাকে কি ম্যাপিং করে ফ্লো চার্ট বানায়, যেটা কই থেকে কই যাব, ওই অ্যাপটা ওপেন হইলো, অ্যাপ ওপেন হওয়ার পর আপনি কি দেখবেন, তারপরের পেজে কি দেখবেন, তারপরে কিতে ক্লিক করলে কি দেখবেন, ঠিক আছে? তারপরে কোন জায়গায় ক্লিক করলে কোন অ্যাপ আসবে আপনার। সো এই জিনিসগুলো আপনার ফ্লো চার্টে বানানো হয়, ফ্লো চার্টে সে বানাবে। ইভেন আপনার ইউএক্স ডিজাইনার কালারও প্রিফারেন্সের জন্য জিজ্ঞেস করে, স্টুডেন্টদের কি কালার পছন্দ, গৃহিণীদের কি কালার পছন্দ, ঠিক আছে? এই জিজ্ঞেস করা কোয়েশ্চেনিয়ারের মধ্যে আরেকটা কোয়েশ্চেনার আপনার সেকশন আছে, সেটাকে বলা হয় ইউজার পার্সোনা, ঠিক আছে? ইউজার পার্সোনাটা কি, এক একজন ইউজারের পার্সোনাল আপনার যে ডিটেলস, সেই ডিটেলস অনুযায়ী তার
যে বক্তব্য, যেমন একজন ম্যারিড মানুষের যে আপনার বিকাশ নিয়ে যে তার চাহিদাটা থাকবে, সে বিকাশ অ্যাপের মাধ্যমে যা যা করতে চাইবে, একজন ব্যাচেলর কিন্তু তা চাইবে না, তাই না? কারণ তাদের ইউজার পার্সোনা আলাদা, ফ্যাক্ট আছে এরকম। তো আপনার একজন ম্যারিড, আনম্যারিড, সিঙ্গেল, ব্যাচেলার, স্টুডেন্ট, গৃহিণী, এইভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে ইউজার পার্সোনা কালেক্ট করে। এটা একটা হিউজ প্রসেস, এটা একদিন দুই দিনের প্রসেস না, হিউজ প্রসেস। যেটা কালেক্ট করার পর কি ম্যাপিং করবে, ফ্লো চার্ট বানাবে, তারপরে ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার একটা ইউএক্স বানাবে, ইউএক্স লো ফিডেলিটি ওয়্যারফ্রেম বানাবে। লো ফিডেলিটি ওয়্যারফ্রেমের পর তারপর আসবে গ্রাফিক ডিজাইনার, সে আসে সেটাকে ইউজার ইন্টারফেস ডিজাইন করবে, তখন আসবে ইউআই ডিজাইনার, সে ওই হাতে কলমে স্কেচ করাটাকে সুন্দর করে ফটোশপ, এক্সডি কিংবা আপনার স্কেচ ফিগমাতে বানাবে। সো গ্রাফিক ডিজাইনারের কাজ কত সোজা দেখছেন, আপনাকে আর্ট করে দিবে যে তুমি এইটা বানাই দাও। আপনাকে কি করতে হবে, অ্যালাইনমেন্ট, সাইজ, ফন্ট, ইভেন ফন্ট, কালার, সাইজ সব ইউএক্স ডিজাইনার আপনাকে বলে দিবে। আপনি কি করবেন, খালি তাকাবেন আর কপি করে বানাবেন, দেখবেন আর বানাবেন, দেখবেন আর বানাবেন। সো ইউএক্স ডিজাইন টিমের মধ্যে কাজ করলে ইউআই ডিজাইনারের একটু বেনিফিট আছে, ইজি কাজ করা। হ্যাঁ, খাটাইতে হবে না কিন্তু কম, যদি টিমে কাজ করেন। আর যদি আপনি একা কাজ করেন, যেমন আপনাকে যদি কোনো বায়ার আপনাকে বলে যে, ধরেন আপনি একা আছেন, একাই কাজ করছেন, আপনার বায়ার এসে আপনাকে বললো যে আমাকে একটা ল ফার্মের ওয়েবসাইট বানায় দাও, সেক্ষেত্রে আপনাকে নিজেকে ইউএক্স ডিজাইনার হতে হবে, তারপর আপনাকে নিজেকে ইউআই ডিজাইনার হতে হবে। এই জন্য আপনার উপর প্যারাটা বেশি হবে। এই জন্য বললাম, যদি আপনি টিমে কাজ করেন অ্যাজ এ ইউআই ডিজাইনার, আপনার প্যারা কম, অ্যান্ড সব থেকে মজার বিষয়, যেহেতু প্যারা কম, আপনার স্যালারিও কম। তো ইউআই ডিজাইনারের থেকে ইউএক্স ডিজাইনারের টাকা বেশি। ঠিক আছে, বুঝা গেছে? ইউআই ডিজাইনার কি জাস্ট ডিজাইনের কাজ পাবে না? না, শুধু ইউআই ডিজাইনার কে দিবে আপনাকে বলেন? ইউআই ইউএক্স আপনাকে তখন করে নিজে থেকে একটা ডিজাইন করতে হবে। ইউএক্স এর কাজ স্কেচ করা না ভাইয়া, ইউএক্স এর কাজ ওই যে শুরু থেকে এতক্ষণ যা যা বললাম সব কিছু করা, পুরো একেবারে কোয়েশ্চেনিয়ার থেকে থিসিস করা থেকে শুরু করে কি ম্যাপিং, ফ্লো চার্ট, আপনার লো ফিডেলিটি ওয়্যারফ্রেম পরে আপনি ইউআই ডিজাইন বানাইলেন। ইউআই ডিজাইন বানানোর পর সেটার প্রোটোটাইপ করে, সেই প্রোটোটাইপের কাজটা না শেষ স্টেপ স্কেচ না, স্কেচ তো কেবল আপনার 60% হইলো, তারপরে ইউআই ডিজাইন হবে, তারপর প্রোটোটাইপ হবে। প্রোটোটাইপে আপনার দেখা হবে যে আপনার অ্যাপটা ডেভেলপ হওয়ার আগে প্রোটোটাইপিং এ দেখা হবে আপনার অ্যাপটা কাজ করতেছে কিভাবে, বা কাজ করার পর দেখতে কেমন লাগবে। ঠিক আছে, ফিডেলিটি কি আমরা এগুলোতে আসবো পরে আবার। দেখাবো হ্যাঁ, মাথা ঘুরাবে একটু, ইউআই ইউএক্সটা বুঝতে মাথা ঘুরাবে, বাট একবার বুঝে গেলে আপনাদের আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যখন আপনার ইউআই ডিজাইনার ডিজাইন করে ফেলবে, ডিজাইন করার পর প্রোটোটাইপ হবে। প্রোটোটাইপ কি, ডেভেলপ করার আগে আপনার অ্যাপটা কিভাবে কাজ করে সেটা বুঝতে পারবেন ইজিলি। না, ইউএক্স এর মধ্যে কোনো কোডিং নাই, ইউআই এর মধ্যে কোডিং নাই। অ্যাপের যে ভিডিও দেখে অনেকে বানায়, ওইগুলা কারা বানায়? অ্যাপের ভিডিও দেখে বুঝি নাই, অ্যাপের যে ভিডিও দেখি অনেকে বানায়। ও আচ্ছা, অ্যাপের যে ভিডিও ওটাই তো প্রোটোটাইপ। অ্যাপটা কাজ করতেছে কিভাবে ওইটা যে দেখেন, ওইটাই তো প্রোটোটাইপ। ওইটা তো ডিজাইনের পরে আসতেছে আপনার প্রোটোটাইপে। ওই প্রোটোটাইপে দেখা হবে ডেভেলপমেন্টের আগে যে আপনার অ্যাপটা ফাইনাল ডেভেলপ হওয়ার আগে কিরকম লাগবে, কাজ করে কিভাবে। ঠিক আছে, হ্যাঁ ওইগুলো আপনারা করবেন। ওইটা দেখার পর আপনার শুরু হবে প্রোটোটাইপিং এর পর ওইখানে যে ফাইনাল টাচেস গুলো থাকে, সেই ফাইনাল টাচ গুলো আবার দিবে যে প্রবলেম কি, হ্যাঁ কি কি সমস্যা, তারপরে আপনার ইউএক্স ডিজাইনারের কি কি করলে আরো বেটার হইতো আপনার অ্যাপটা চালাইতে, হ্যাঁ আপনার অ্যাপটা ইউজ করলে আর কি কি বেনিফিট হয়, সবগুলো আরো ছোট ছোট মিস্টেক যা থাকবে ওইগুলো তখন ফিক্স করবে। ফিক্স করার পর ডেভেলপমেন্টে যাবে। ডেভেলপমেন্টে যাওয়ার পরে, সেটা ডেভেলপ হওয়ার পরে কি হবে জানেন? আপলোড হবে গুগল প্লে স্টোরে।
আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনি ইউজ করে করে যেগুলো যেগুলো প্রবলেম পাবেন সেগুলো রিভিউ যাবে। ওইখানে রিভিউ দেওয়া থাকে না, কমেন্ট করে না 5 স্টার 4 স্টার, ওইটারে যায় যে এইটা প্রবলেম, এটা প্রবলেম, এটা ফিক্স করো। এই জন্য প্রত্যেকটা অ্যাপের মাসে মাসে আপডেট আসে। কেন আসে? ছোট্ট ছোট্ট বাগস থাকে যেগুলো ফিক্স হইতে থাকে কন্টিনিউয়াসলি, ফিক্স করতে হয়, ছোট ছোট বাগস থাকে। এইটা একটা হচ্ছে আপনার লুপের মতো। ইউএক্স ডিজাইনার এটা শুরু থেকে ডেভেলপমেন্টের শেষ মুহূর্ত পর্যন্ত সে থাকে এবং যত আপডেট আসে সেই ক্ষেত্রেও ইউএক্স ডিজাইনার ইনভলভ থাকে। সো ইউএক্স ডিজাইনার হচ্ছে পুরা একটা ওয়েবসাইট ডিজাইনের শুরু থেকে শেষ পর্যন্ত থাকে। ইউআই ডিজাইনারের পোর্শন যদি আপনি পার্সেন্টে দেখতে চান, 30 হবে না, 20 to 25% একটা ইউআই ডিজাইনার করে, আর বাকি সব ইউএক্স ডিজাইনার করে। এই জন্য ইউএক্স ডিজাইনারদের যে জব বা ইউএক্স ডিজাইনারের যে ডেজিগনেশন, এটা আমেরিকাতে টপ 10 জবসের মধ্যে 7 নম্বরে র্যাঙ্ক করছে। এখন আছে কিনা জানি না, অনেকদিন আগে দেখছিলাম ছিল, বাট টপ 10 ছিল ইউএক্স ডিজাইনারদের জব। না, ইউএক্স ডিজাইনারদের ইউএক্স ডিজাইনারই বলে, ইউএক্স ডিজাইনারদের ওয়েব ডিজাইনার বলে না। ওয়েব ডিজাইনার যারা হচ্ছে ডেভেলপ করে, ওয়েবসাইটটা আপনার বানাবে, কোডিং করবে। ইউএক্স ডিজাইনার সবকিছু চিন্তা বিবেচনা করে কালার কম্বিনেশন দেখে টেকে সে ওটাকে আপনার এক কথায় খাঁচা বানায় দিবে। ওয়েব ডেভেলপার তখন ওটাকে ডিজাইন করবে। ভাইয়া একটা কথা ছিল, জি ম্যাক্সিমাম এখন ইউআইএক্স এর যে কাজগুলো আমি দেখলাম, ওই জন্য একটা কাজ দেখতেছিলাম, আমাদের একটা সিনিয়র ভাইকে জিজ্ঞাসা করছি, উনি বলছে যে ইউআইএক্স এর কাজগুলো করানোর পরে, ইউআই কাজগুলো মানে ইউএক্স এর পোর্শনটা শেষ করার পরে ম্যাক্সিমাম বায়াররা ওনাকে বলে এটাকে কোডিং এর সাথে মুভ করা দিতে। কোডের সাথে, হ্যাঁ সেক্ষেত্রে কি কোডিং এর নলেজটা লাগবে না ভাইয়া? হ্যাঁ লাগবে অবশ্যই। যদি আপনাকে বলে তাহলে তো আপনাকে করতে হবে। যদি আপনাকে বলে যে আপনাকে কোড করে দিতে, তখন আপনি বলবেন যে আপনি ইউআই ইউএক্স ডিজাইনার, ইউ আর নট এ ওয়েব ডিজাইনার। এটা মাথায় রাখবেন, ইউআই ইউএক্স ডিজাইনার কখনো কোডিং করে না। জানা থাকা ভালো, কিন্তু ডেভেলপমেন্ট ডিজাইনের যেটা সেটা হচ্ছে ওয়েব ডিজাইনার ডেভেলপার করবে। আপনি যদি এখন ওয়েবসাইট বানান, আপনি ইউএক্স করেন, আপনি ডেভেলপ করেন, তাহলে ভাই ওয়েব ডিজাইনাররা বাদ পাবে কই বলেন? ওয়েব ডেভেলপাররা কই যাবে? ডেভেলপাররা যেন আবার ইয়ার সাথে ডেভেলপ করে দেয়, এটাকে ব্যাক এন্ডে কাজগুলো করে, আমরা ফ্রন্ট এন্ডে কাজগুলো করার পরে ব্যাক এন্ডে ডেভেলপার। তাহলে ওয়েব ফ্রন্ট এন্ড ডিজাইনারদের কি হবে আপনি যদি করেন? সো ফ্যাক্ট এটা না। ইউএক্স আমাকে কথা বললাম একজন ঢাকায়, উনি ইউএক্স ডিজাইনার, উনি বলে যে আমি ম্যাক্সিমাম বায়ার পাইতেছি আমাকে এরকম বলে যে ডেভেলপ করে দাও। যদি বলে ডেভেলপ করে দাও, তাহলে আপনি হচ্ছে, আপনাকে যদি বলে ইন দ্যাট কেস যে আপনি ডেভেলপ করে দাও, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার পরিচিত কোনো ডেভেলপার বা ডিজাইনারকে থাকলো, তাকে দিয়ে আপনি ওয়েবসাইটটি ডেভেলপ করে দিতে পারেন। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন যে আমি ইউআই ইউএক্স ডিজাইনার, নট এ ডেভেলপার। আগে আবারও বললাম, ইউআই ইউএক্স ডিজাইনাররা কখনো কোডিং করে না। ইউআই ডিজাইনারের কাজ ডিজাইন করা, ইউএক্স ডিজাইনারের কাজ হচ্ছে ডিজাইনটার জন্য যা যা দরকার এবং যেই যেই প্রসেস দরকার এবং যেটাতে বেনিফিটেড হবে সেটা করে দেয়া। ঠিক আছে, কোড করা ওদের কাজ না। আচ্ছা, একজন কোশ্চেন করছেন যে ওয়েব ডেভেলপার এবং ইউএক্স এর মধ্যে ডিফারেন্স। ইউএক্স তো বললাম এতক্ষণ যা যা করে, একটা ওয়েবসাইট বানাইতে যা যা লাগবে সবকিছু ইউএক্স ডিজাইনার করে। ইউআই ডিজাইনার যেটা করে সেটা হচ্ছে ওয়েবটাকে, এই ডিজাইনটাকে বানায় সে ফটোশপ এক্সডিতে। ইউএক্স ডিজাইনার যা বলবে ওটাকে ডিজাইন করে একটা বাস্তব লুক দিবে। আর ওয়েব ডেভেলপার কি করবে, আপনি যখন ওটা বানাবেন ওটা তো ফটোশপ ফাইল থাকবে, কিংবা আপনার একটা এক্সডি ফাইল থাকবে, কিংবা আপনার ইলাস্ট্রেটর ফাইল থাকবে, সেটাকে হচ্ছে একটা ডেভেলপার কোড করে লাইভ করবে, মানে ওটাকে একটা জীবন্ত কাজ করার মতো করবে, যাতে আপনি www দিয়ে আপনার ওয়েবসাইটটা সার্চ করে কাজ করতে পারেন। হ্যাঁ, ইউএক্স তো করতেই হয়। বায়ারের কাজ থাকলে ইউএক্স করি, বাট নর্মালি আমি ইউএক্স করি না। কারণ ইউআই ইউএক্স আমি করি না কেন, প্রিফারেবলি আসলে আপনাদের একটা টাইমে যায় দেখা যাবে আপনারা কিন্তু এখান থেকে অনেকেই আছেন ভাগ হয়ে যাবে। হ্যাঁ, অনেকেরই আবার ভাগ হয়ে যায় কিরকম,
যে আপনাদের মধ্যে যারা 25 জন আছেন, দেখা যাবে 25 জনের মধ্যে 10 জন বা 12 জন আপনাদের মেন্টালিটি থাকবে যে আমি ইউআই ইউএক্স করব, আর বাকিদের এই মেন্টালিটি থাকবে যে আমি প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করব। সেরকম ভাগ হয়ে যায়। আর আমার মেন্টালিটি হচ্ছে আমি ম্যাক্সিমাম টাইমে প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করি, ইউআই ইউএক্স নিয়ে করি না। কেন? কারণ ইউআই ইউএক্স হচ্ছে অনেক লেন্দি প্রসেস, অনেক লেন্দি প্রসেস, কিন্তু টাকা বেশি ইউআই ইউএক্স, এটা আপনাকে মানতেই হবে। ইউআই ইউএক্স এ আপনি যা একটা ওয়েব ইউআই বানায় যে টাকা পাবেন, আপনাকে দেখা যেতে পারে যে 5টা বা 10টা ফ্লায়ার বানায় ওই টাকা কামাইতে পারে। ঠিক আছে? তাহলে তো ইউএক্স ডিজাইনারের ফটোশপের খুব একটা ডিজাইনের তারা থাকে না, মেবি না থাকে না, কিন্তু আপনাকে জানা থাকা আবশ্যক। ইউএক্স ডিজাইনারকে অবশ্যই ডিজাইন জানতে হবে, এবং ইউএক্স ডিজাইনারকে আপনি যে বললেন না কোডিং, ওইটাও জানতে হবে। কেন জানতে হবে? এক কথায় ইউএক্স ডিজাইনার হচ্ছে অলরাউন্ডার, ক্রিকেটের অলরাউন্ডার যেমন ইউএক্স ডিজাইনার হচ্ছে ওরকম। ওকে ডিজাইনও জানতে হয়, থিওরিও জানতে হয়, ওয়েব ডিজাইনের কোডিংও জানতে হয়। কেন? কারণ সে যদি ওয়েব ডিজাইন না জানে, ইউএক্স ডিজাইনার এমন একটা ডিজাইন বানায় দিল যেটা ডেভেলপই করতে পারতেছে না। বুঝেন? আপনি এমন একটা ডিজাইন করে দিলেন, বা আপনার ইউএক্স ডিজাইনার আপনাকে বললো এটা এটা করো, আপনি এমন একটা ডিজাইন বানায় দিলেন, দেখতে খুবই সুন্দর হয়েছে, কিন্তু ওয়েব ডেভেলপার সেটা কোনোভাবেই করতে পারতেছে না, তখন কি হবে? সেই জন্য ইউএক্স ডিজাইনারকে এটাও জানতে হবে যে ওয়েব ডেভেলপার কত দূর পারবে, বা কি কি মানে বেসিক আইডিয়াটা অ্যাটলিস্ট জানা থাকা ভালো। সো ইউএক্স ডিজাইনার হচ্ছে ক্যাপ্টেন, রাইট? ক্যাপ্টেন, ও পুরো টিমের, মানে ওর মাথায় সবকিছু থাকবে। একটু হইলেও ওকে 10%ও যদি হয় নলেজ ওকে রাখতে হবে ইউএক্স ডিজাইনারকে। বুঝতে পারছেন? তো দিস ইজ ইউআই অ্যান্ড ইউএক্স। কোনো কোয়েশ্চেন আছে? থাকলে বলেন। থাকবে, প্র্যাকটিস করতে করতে থাকবে, বলেন। আমরা ইউএক্স করবো না, আমরা ইউআই করবো। হ্যাঁ, আপনার ফটো, হ্যাঁ ফটো বা পিএসডি ফাইল বা এক্সডি ফাইল ওটা আপনি ডেভেলপারকে দিবেন, তারপর সে ওটাকে ওয়েবসাইটে কোডিং করে বানাবে। না, আমাদের কোর্সে ইউএক্স নাই, গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন, নট ইউএক্স। ইউএক্স আলাদা। ইউএক্স এর ধারণা তো ওইটা তো লাগবেই, ওটা তো পাবেন, বেসিকটা তো পাবেন, বেসিক আইডিয়াটা ইউএক্স এর পাবেন। ফটো যেগুলো ইউজ করবেন ওটা তো আপনার পিএসডি ফাইলের মধ্যেই থাকবে। ফটো যেগুলো ইউজ করবেন ওইগুলো তো পিএসডি ফাইলের মধ্যে থাকবে। না, ছবি তো কোডিং করতে বানাতে পারবে না। আপনার ছবি কোডিং করে বানাতে পারবে? হ্যাঁ, ওগুলো বায়ার দিয়ে দিবে। আর বায়ার যদি না দেয়, বায়ার বলে দেয় যে ডেমো ছবি ইউজ করো, পারমিট দিয়ে দিবে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গ্রিড সিস্টেম করব, বুটস্ট্র্যাপ, রেসপন্সিভনেস, গ্রিড সিস্টেম, বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম বুঝবো, রেসপন্সিভ জিনিসটা কি বুঝবো, আর তারপরে আমরা হচ্ছে একটা ওয়েব ইউআই এর বেসিক কিভাবে ডিজাইনটা করে ওইটা দেখবো। আর আপনাদের প্রবলেম হবে না, যারা ফটোশপ অলরেডি ইউজ করে আসছেন, তো মানে প্র্যাকটিস করতেছেন, তাদের প্রবলেম হবে না। যারা করতেছেন না বা এখনো ফটোশপ ধরেন নাই, তারা প্যারাটা খাবেন। তারপরে আমরা লেয়ার ম্যানেজমেন্ট দেখব, এবং মোবাইল অ্যাপটা আমরা এক্সডিতে দেখব। আচ্ছা, নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট আপনাদের সবাইকে বলে দিই, সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, ঘুমায়েন না। নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনাদের মিড টার্মের এক্সাম। নেক্সট ক্লাসে আপনাদের এক্সাম দিতে হবে, ঠিক আছে? ইউআই কি পিএসএ করব? হ্যাঁ, পিএসএও করব, আমরা এক্সডিতেও করব, ওয়েবও হবে এক্সডিতে, সবই হবে। এক্সডি পরে, এক্সডিতে চিন্তা করবো, এখন ফটোশপ নিয়ে টেনশন করেন। তার আগে টেনশন করেন যে নেক্সট ক্লাসে আপনাদের মিড টার্ম, ঠিক আছে? তো যারা মিড টার্মে আপনারা কি বলে পার্টিসিপেট করবেন না, তাদের সার্টিফিকেট নাই। বুঝা গেছে? সো আপনাদের মিড টার্মের যেটা রিকোয়ারমেন্ট থাকবে সেটা হচ্ছে আপনাদের মিড টার্মের জন্য কি কি করতে হবে জানেন?
মিড টার্মের জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দাঁড়ান আমি একটু লিখে নিই সুন্দর করে। এটা হচ্ছে আমরা বোল্ড ফন্ট নিই। ওকে, মিড টার্মের জন্য আমরা প্রথমে একটা কোম্পানি চুজ করব। যে কোনো কোম্পানি আপনার প্রিফারেবল, যে কোনো কোম্পানি আপনি চুজ করবেন, এবং কোম্পানি চুজ করার পরে সেই কোম্পানির জন্য আপনি একটা প্রথমে লোগো বানাবেন। সেই কোম্পানির জন্য একটা লোগো ক্রিয়েট করবেন, ঠিক আছে? তারপরে সেই লোগো অনুযায়ী আপনি ওই কোম্পানির একটা বিজনেস কার্ড বানান। সেটা সেই কোম্পানির আপনার সিইওর হইতে পারে, এমপ্লয়ির হইতে পারে, হোয়াট এভার, ওই কোম্পানির রিলেটেড ওই লোগো সুন্দর করে ম্যাচ করে বিজনেস কার্ড বানাবেন। দেন বিজনেস কার্ড বানানোর পর ওই কোম্পানির মার্কেটিং এর জন্য, তো এখন কোম্পানি হয়ে গেছে, কোম্পানির লোগো হয়ে গেছে, বিজনেস কার্ড হয়ে গেছে, এখন কোম্পানির মার্কেটিং এর জন্য তো একটা ফ্লায়ার লাগবে, রাইট? তাই না? কোম্পানির মার্কেটিং এর জন্য একটা ফ্লায়ার লাগবে না? সো আপনাদের একটা ফ্লায়ার ডিজাইন করতে হবে। কি হলো, এটা কেন মুভ হয় না? অফ এ প্রোগ্রাম এরর, ফাইলামি করতেছে। আচ্ছা, এবার মাঝখানে আসছে। সো প্রথমে আপনি একটা লোগো বানাবেন, তারপর ওই কোম্পানি রিলেটেড একটা বিজনেস কার্ড বানাবেন, তারপর একটা ফ্লায়ার বানাবেন, তারপরে একটা ব্রোশিওর বানাতে হবে। কোম্পানির ক্যাটালগ লাগবে না? তার কি কি প্রোডাক্ট আছে কোম্পানি বানায় দিলেই হবে? বলেন। সেটা হচ্ছে আপনাদের মিড টার্মের রিকোয়ারমেন্ট। বুঝে গেছে? কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে আমাকে বলতে পারেন। রিয়েল কোম্পানি হওয়া লাগবে না এমন কোনো রিকোয়ারমেন্ট নাই। রিয়েল হইতেও পারে, নাও হইতে পারে, আপনার নিজের কোম্পানিও হইতে পারে, আপনি যে কোম্পানিতে চাকরি করতেছেন এখন ওই কোম্পানিও হইতে পারে। ইট ডাজন্ট ফ্যাক্ট, বাট একটা কোম্পানি হইতে হবে, প্রফেশনাল হইতে হবে, ঠিক আছে? পিএসএ নাকি এআই তে, আপনার যেটাতে ইচ্ছা, আপনি ফটোশপে করবেন না এআই তে করবেন, আপনার ইচ্ছা। ডিজাইন ভালো হইতে হবে আপনি যেটাতে করেন। আমরা নিজের কোম্পানি যদি বানাই, হ্যাঁ বানান, নিজের কোম্পানি বানান, কিন্তু কোম্পানি যাই বানান না কেন প্রফেশনাল হইতে হবে। ডিজাইন যেন এতদিন পরে আসে আনপ্রফেশনাল ডিজাইন না হয়, কারণ আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখন পর্যন্ত করছেন। আর হ্যাঁ, আমি বলবো কপি পেস্ট করেন না, কজ দিস টাইম আপনারা যদি কোনো গ্রাফিক রিভারে গেলেন, একটা টেমপ্লেট উঠাইলেন, কপি পেস্ট করে বানাইলেন, লাভ হবে না। এটা আপনাদের রিয়েল টাইম প্রজেক্টে আপনি একটা কোম্পানির ফুল ব্র্যান্ডিং করবেন। সো নিজেদের আইডিয়া এবং ক্রিয়েটিভিটি ইউজ করেন, ডিজাইন দেখেন, ডেমো দেখেন, কনসেপ্ট নিয়ে তারপরে সুন্দর করে চিন্তা করে একটা লোগো বানান, বিজনেস কার্ড বানান, ফ্লায়ার বানান, ব্রোশিওর বানান, ঠিক আছে? নিজের কনসেপ্টে বানান, কপি পেস্ট করেন না। দেখেন, ডেমো দেখে দেখে আপনি 20টা 30টা দেখে একটা বানান, কোনো সমস্যা নেই, কিন্তু ফুল কপি করেন না। সো আগাইতে পারবেন না। যে কোনো বাইফোল্ড বানান, ট্রাইফোল্ড বানান, আপনার ইচ্ছা, যেটা আপনার ইচ্ছা, বাইফোল্ড ট্রাইফোল্ড। গ্রাফিক ডিজাইনে নিজের কোম্পানি, হ্যাঁ বানান, আপনার কোম্পানি, আপনি ফার্ম বানান, গ্রাফিক ডিজাইনের ফার্ম বানান, কিন্তু একটু ইয়ার চিন্তা করেন, একটু মানে একঘেয়েমি টাইপের সবাই চিন্তা করে না, সবাই ল ফার্ম নিয়ে চিন্তা করেন না, আবার সবাই কোনো বিজনেস কোম্পানি স্টার্ট করেন, স্টার্ট আপ কোম্পানি, মার্কেটিং কোম্পানি, এরকম একটু ইউনিক চিন্তা করেন, বাট বানান। বুঝে গেছে অ্যাসাইনমেন্ট? আগে ডিজাইন তো করেন, মার্কসের চিন্তা পরে করেন। ডিজাইন ভালো করেন, ভালো ডিজাইন করেন, মার্কস এমনি ভালো হবে। কনসেপ্ট নিজের হলে ভালো হয়, বললাম তো। কবে জমা দিতে হবে? জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসের আগে, সোমবার। আর সোমবার আপনাদের লাস্ট ডেট জমা দেওয়া।
নেক্সট ক্লাসে এক্সাম না, এক্সামের টাইম আপনাদের এখন থেকে শুরু হয়ে গেছে, 11টা 6 থেকে আপনাদের এক্সাম অলরেডি স্টার্টেড। এখন আপনারা কখন ডিজাইন করবেন, কি করবেন, এটা আপনাদের ব্যাপার। জমা দেওয়ার লাস্ট টাইম লাস্ট সোমবারের আগে। হ্যাঁ, এক্সামই এইটা, অ্যাসাইনমেন্টের মতোই এক্সামই এইটা, বাট আপনার পুরাটা নিজের মতো করে করতে হবে। অ্যাসাইনমেন্ট করছেন না 4টা 5টা করে ফ্লায়ার, হ্যাঁ ক্লাস শেষ। যারা যাইতে চান যাইতে পারেন, বাট অ্যাসাইনমেন্টটা বুঝে যান, নেক্সট মিড টার্মে জমা দিবেন। অ্যান্ড সুন্দর করে ডিজাইন করে মক আপ করে একটা প্রজেক্ট বানাবেন বিহ্যান্সে, মিড টার্ম প্রজেক্ট দিয়ে, সেটার মধ্যে সুন্দর করে বিজনেস কার্ডের মক আপ দিবেন, বিজনেস কার্ড দিবেন, ফ্লায়ার দিবেন, ব্রোশিওর দিবেন, সুন্দর করে যে যা যা বললাম সুন্দর করে লোগো দিয়ে বানাবেন। একটা প্রজেক্ট করবেন মিড টার্ম দিয়ে, ওর মধ্যে আপনার ফুল প্রজেক্ট যেগুলো যেগুলো বললাম ওগুলো আপলোড করবেন সিরিয়ালি। কি প্রবলেম সলভ করে দিব বলেন, মনে নাই? মকআপও দিবেন, রিয়ালও দিবেন, সুন্দর করে প্রেজেন্ট করবেন। একটা প্রবলেম বলছিলেন সলভ করে দিবেন, কি প্রবলেম সলভ করে দিব মনে নেই। প্রজেক্ট শুনতে পারেন? হ্যাঁ রেকর্ড হয়েছে তো মনে হয়, হ্যাঁ রেকর্ড হয়েছে। একটা কোম্পানি চুজ করবেন, সেটার লোগো, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর। মোটা বইয়ের, ও আচ্ছা মোটা বইয়ের, আচ্ছা ওটা দেখাচ্ছি। মোটা বইয়ের অংশ, থ্যাংক ইউ, ভুলে গেছি। সেটা হচ্ছে আপনাদের মিড টার্ম প্রজেক্ট, রেকর্ড হয়ে গেছে। যারা যেতে চান যাইতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ইলাস্ট্রেটরটা একটু ওপেন হোক। বুঝি না, পিসি থেকে থেকে স্লো হয়ে যায়। মেসেজ আসছে এখানে, কি মেসেজ আসছে? অর্ডার কমপ্লিট। ওপেন হলো? এখনো ওপেন হয় নাই। ওফো, স্লো হয়ে গেছে পিসি অনেক। বুঝলাম না কি ব্যাপার, এত টাইম লাগতেছে। আচ্ছা আসছে। আচ্ছা আমাদের প্রবলেম ছিল যে বইয়ের ডায়ামিটার যদি 1 ইঞ্চ মোটা হয়, সো আমাদের বইয়ের সাইজ ধরেন হচ্ছে A4, অ্যান্ড এটা ইঞ্চিজে আমরা কনভার্ট করলাম, এবং বইয়ের ডায়ামিটার 1 ইঞ্চ মোটা। সো এটার সাথে 1 ইঞ্চ উইথে আমরা 1 ইঞ্চ যোগ করে দেবো, কারণ 1 ইঞ্চ বইটা মোটা, ভাঁজ হওয়ার পর মাঝখানে 1 ইঞ্চ স্পেস থাকবে। সেটার জন্য আমাদের এটার 8 ইঞ্চি থেকে ধরেন 1 ইঞ্চ বেড়ে গেল 9 ইঞ্চ। হ্যাঁ, আর 8.26 থেকে হয়ে যাবে 9.26। আমাদের ব্লিড অ্যাজ ইউজুয়াল যা ছিল তাই থাকবে 0.125। কালার মোড CMY কে, এটা হবে ল্যান্ডস্কেপ, কারণ বই হচ্ছে চওড়া হবে। ল্যান্ডস্কেপ CMY কে হাই রেজলিউশন, এভরিথিং সেম। আমরা জাস্ট উইথে 1 ইঞ্চি বাড়াই দিলাম, যেটা আমাদের ডায়ামিটার। ওকে করেন। ওকে করার পর আপনার সামনে আর্টবোর্ড ক্রিয়েট হবে। আর্টবোর্ডটাকে আমরা অ্যাজ ইউজুয়াল 2 ভাগে ভাগ করব, ঠিক আছে? কি 728? ও এটা ওদিকে দেখতে না। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল টুল নেন, এবং রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা এখান থেকে দুইটা রেক্ট্যাঙ্গেল বানাবো উইদাউট এনি স্ট্রোক। আমরা শর্টকাট ওয়েতে করি, স্প্লিট ইনটু গ্রিড আমি করতে চাচ্ছি না। শর্টকাট ওয়েতে দুইটা রেক্ট্যাঙ্গেল এই কর্নার থেকে, আচ্ছা একটা ভুল হলো, ওয়েট, একটা রেক্ট্যাঙ্গেল বানান যেটার আমরা উইথ দিব হচ্ছে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি।
যেটার উইথ দিব আমরা 1 ইঞ্চি এবং হাইট থাকবে ধরেন হাইট কত ছিল ভুলে গেছি, দেখছেন? এটার হাইট হচ্ছে, আচ্ছা আমরা তো ভুল করছি, হাইট কেন বাড়াইছি আমরা? হাইট তো বাড়বে না, উইথ বাড়বে। উইথ হচ্ছে 12 হবে, 1 ইঞ্চি বাড়বে। এটা হচ্ছে সাইজ, উইথ বাড়বে, হাইট না। হাইট হচ্ছে 8.26। আমরা দুইটা রেক্ট্যাঙ্গেল আপাতত বানায় রাখছি এখানে, থাক বানানো। আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব যেটার উইথ দিব আমরা 1 ইঞ্চি এবং হাইট যা ইচ্ছা তাই দেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আপনার কি বলেন তো, মাঝখানের যে চওড়াটা থাক এখানে। রেক্ট্যাঙ্গেল দুটো সিলেক্ট করেন, এটা মাঝখানের চওড়া স্পেসটা 1 ইঞ্চি এরকম রাখলাম। রেক্ট্যাঙ্গেল দুইটাকে সিলেক্ট করেন, আমরা আর্টবোর্ডটাকে এই দুই ভাগ করলাম, এটাকে আমরা একটা কালার দিলাম রেড। এবার এটাকে এই পাশে নিয়ে আসেন, এই সেটা হচ্ছে আপনার কি বইয়ের ফ্রন্ট, এটা ব্যাক। আর যেটা 1 ইঞ্চি বলছিলাম না ডায়ামিটার, ওটা হচ্ছে এটা। এটা হচ্ছে ডায়ামিটারটা, যেটা আপনার চওড়া, যেটা নিয়ে আপনি টেনশনে ছিলেন এতদিন, এই টেনশনটা হচ্ছে এইখানে, এটা। বুঝতে পারছেন? গুড, থ্যাংক ইউ। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা স্টপ